নমস্কার। বেহালা বিবেকানন্দ পাঠচক্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাসিক অনলাইন পাঠচক্রে। আমরা প্রতি মাসের মতো এ মাসেও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমাদের পাঠচক্রের আয়োজন করেছি। আমরা সবাই জানি যে অগাস্ট মাস ভারতবর্ষ তথা বাংলার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলে ইতিহাসে চিহ্নিত। এই মাসে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এই মাসেই আমাদের দেশ ভাগ হয়েছিল, এই মাসেই অগাস্ট আন্দোলন হয়েছিল, এই মাসেই ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। তো এই মাসে আরো একটি মহত্তম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। আজ থেকে 153 বছর আগে 1872-এর 15ই আগস্ট আমাদের কলকাতা শহরে এক মহামানবের আবির্ভাব ঘটেছিল। তার নাম মহাযোগী, মহাবিপ্লবী শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ সম্বন্ধে আমরা কম বেশি সবাই অবগত আছি। তিনি একজন প্রথম দিকে বিপ্লব আন্দোলনের পথিকৃৎ ছিলেন। পরবর্তীকালে তিনি তার দিব্য যোগের মাধ্যমে সারা পৃথিবীতে আলো দেখিয়েছিলেন। সেই আলোক দিশারি শ্রী অরবিন্দের জন্ম মাসে আমরা তাকে নিয়ে একটি আজকের যে পাঠচক্র অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের আজকের বিষয় শ্রী অরবিন্দের উত্তরপাড়া অভিভাষণ। এটা সবার মনে প্রশ্ন যায়, খুব স্বাভাবিক, যে শ্রী অরবিন্দের জীবন না নিয়ে একটি ভাষণকে কেন আমরা পছন্দ করলাম, কেন আমরা চয়ন করলাম। 1909 সালে 30শে মে শ্রী অরবিন্দ তার 1 বছরের নির্জন কারাবাস থেকে বেরিয়ে প্রথম যে পাবলিক স্পিচ বা জনসমক্ষে ভাষণ দিয়েছিলেন সেটি হয়েছিল আমাদের এই কলকাতার কাছেই উত্তরপাড়া রাজকৃষ্ণ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে। তৎকালীন সময়ে আমাদের এখন থেকে তো বহু বছর আগে, 116 বছর আগে, 10,000 জনসাধারণের সমক্ষে তাকে জনসংবর্ধনা দেওয়া হয়েছিল এবং সেই সংবর্ধনার প্রত্যুত্তরে তিনি যা বলেছিলেন সেটা ভারতবর্ষের ইতিহাসে একটি মহত্তম দলিল বলে বিবেচিত হওয়ার অপেক্ষা রাখে। তার কারাবাসের উপলব্ধি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, হিন্দু ধর্মের সুমহান ঐতিহ্য এবং আধ্যাত্মিক অনুভূতি, সব কিছু মিলিয়ে যে অনবদ্য বাণী তিনি উপস্থিত করেছিলেন সমস্ত সর্বসমক্ষে, সেই বিষয়ে আজকে আমাদের আলো দেখাবেন ডক্টর নীলাদ্রি দাস, দর্শনের অধ্যাপক, কলকাতার দ্য হেরিটেজ কলেজের উনি অধ্যাপনারত আছেন, গবেষক, চিন্তাবিদ এবং বাগ্মী। শ্রী অরবিন্দ বিষয়ে যার অনায়াস যাতায়াত। আজকে আমরা যে পাঠচক্রের সূচনা করছি তার একটু বলে দিচ্ছি তার রূপরেখাটা। প্রথমে আমাদের একটি উদ্বোধনী সঙ্গীত হবে, তারপরে আমাদের মাননীয় বক্তার বক্তব্য থাকবে এবং বক্তব্য শেষ হলে যে 10-15 মিনিট সময় আমরা নিই, সেই সময়ে আজকের যে বিষয় আলোচনা হলো ঠিক সেই বিষয়ের উপরে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা মাননীয় বক্তার কাছে রাখবো। তিনি তার যথাসাধ্য
উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি আজকের আলোচনা চক্রের রূপরেখা আপনাদের সামনে আমরা বললাম। এখন আজকের যে সঞ্চালক অন্বেষা এই বিষয়টি দেখবেন, আপনাদের সামনে অন্বেষা রাখবেন। অন্বেষা। নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমরা আজকে অন্যান্য মাসের মতো আবারও সমবেত হয়েছি বেহালা বিবেকানন্দ পাঠচক্রের মাসিক অনলাইন আলোচনা চক্রে। আমাদের আজকের বিষয় শ্রী অরবিন্দের উত্তরপাড়া অভিভাষণ। গত 15ই আগস্ট তার জন্মবার্ষিকী গেছে, তাই আজ আমরা তাকে নিয়েই আলোচনা করব। আমাদের মধ্যে আজ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন কলকাতা দ্য হেরিটেজ কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এবং গবেষক ডক্টর নীলাদ্রি দাস। আমরা এই অনুষ্ঠান শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য অনুরোধ করছি বেহালা বিবেকানন্দ পাঠচক্রের সদস্যা পৌলবী দেকে। প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধু প্রেমিক পাগল ধরায় আসো, আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা সংসারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা সংসারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও গে জানি, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও গে জানি, এমন ব্যাকুল করে কে তোমারে কাদায় যায় ভালোবাসো, আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু না, কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই, তোমার ভাবনা কিছু না, কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই, তুমি মরণ করিতে সাগরে আনন্দে ভাসো, জানিয়ে
তুমি ধরায় আছো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আছো। সাধন রেখো গো পাগল, ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। অনেক ধন্যবাদ জানাই। আমরা ভীষণ সুন্দর একটি সঙ্গীত পরিবেশনা শুনলাম। এবার আমরা চলে যাব আজকের আলোচনা সভার মূল পর্বে। আমাদের মধ্যে আছেন বক্তা অধ্যাপক। আমি অনুরোধ করছি নীলাদ্রি বাবুকে তার বক্তব্য পেশ করার জন্য। শোনা যাচ্ছে আমার গলার? শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে। নমস্কার। নমস্কার প্রথমে নির্বিশেষে সকলকেই, যারা এখানে উপস্থিত বা যারা পরবর্তী পর্যায়ে আমি যেটুকু বলার চেষ্টা করব তার সেটা শুনবেন। বিশেষ করে ধন্যবাদ জানাই বেহালা বিবেকানন্দ পাঠচক্রকে যে আমাকে এই পরিসরটা দেওয়ার জন্য, শ্রী অরবিন্দ বিষয়ে আমার নিজস্ব যে ভাবনা চিন্তা বা যেরকম ভাবে ভাবার চেষ্টা, যেরকম ভাবে উনি সবকিছুকে দেখার চেষ্টা করেছেন, সেটা আমি আমার আঙ্গিকে একটু করে বলার চেষ্টা করব আজকের বক্তব্যে। আজকের বিষয়টা হচ্ছে উত্তরপাড়া অভিবাসন। প্রথমেই আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি কয়েকটা জিনিস ভালো করে ক্লিয়ার করতে চাই যে আমি বা আমার আজকের যে দৃষ্টিভঙ্গি থাকবে শ্রী অরবিন্দ বিষয়ে বলার, সেটা মূলত হবে মেটাফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। মেটাফিজিক্যাল মানে শ্রী অরবিন্দ যেভাবে বিষয়টাকে উপস্থাপন করেছে তার সাথে বাহ্য এবং আন্তর্জগতের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে উনি খুব সুন্দর করে তুলে ধরেছেন ওনারই অভিভাষণে। উত্তরপাড়া অভিভাষণ কোনো সাধারণ কোনো বক্তব্য বা সাধারণ কোনো বিষয়ে মতামত নয়, ঠিক আছে? তো এইটাকে প্রথমে আমাদের আগে বুঝে নিতে হবে যে উনি হঠাৎ করে কেন জয়কৃষ্ণ লাইব্রেরিতে এসে বক্তৃতা দিচ্ছেন এবং বক্তৃতার শুরুতে এবং শেষে উনি এইভাবে শেষ করছেন বা এইভাবে শুরু করছেন যে আমার কাছে যেরকম ভাবে মেসেজ এসেছে, মানে বার্তাটা যেন কেউ দিচ্ছে, মানে ওনার পাশে কেউ দাঁড়িয়ে আছে বা ওনার সম্মুখে কেউ দাঁড়িয়ে আছে, যে বিষয়গুলো বলছে না উনি যেন কোথাও না কোথাও তার অপেক্ষায় রয়েছে সেই মতামতগুলোকে শোনার বা বোঝার। তো এখানে দুরকম সত্তা ভীষণভাবে কাজ করছে, একটা হচ্ছে আন্তঃসত্ত্বা, একটা হচ্ছে বাইরের সত্তা। এখন উনি মানে এই যে ফেজটা মানে 1909 এই ফেজটা ওনার বা তার পূর্বে ওনার পলিটিক্যাল মুভমেন্টের সময়, সেই সময় ফেজগুলোকে আমি যদি ভাগ করি ওনার জীবনের, মানে 1909-10 আগে সেই সময়টা ধরুন জন্মের সময় থেকে লন্ডনে পড়াশোনা করা বা তার পরবর্তী পর্যায়ে এই বিভিন্ন পলিটিক্যাল মুভমেন্টের সাথে জড়িয়ে যাওয়া, সেটাকে ধরলাম না ন্যাশনালিজম। তার পরবর্তী পর্যায়ে 10 বছর যখন খুব ডিপলি এটার সাথে রিলেটেড হয়ে রয়েছেন, তাহলে সেটাকে ধরলাম আমি ডিন্যাশনালিজম। কিন্তু সেখানে উনি থেমে থাকেননি, মানে উনি তো হয়ে উঠেছেন। এই হয়ে ওঠাটার বা এই একটা জার্নিটা, মানে ওটা এই বিষয়টা কিন্তু উনি সমগ্র মানবজাতি কেন সমগ্র পৃথিবীর কাছে দেখিয়ে দিয়ে গেছে, মানে কেন উনি বিশেষভাবে বলার চেষ্টা করেন এবং সব ক্ষেত্রে উনি এটার উপর প্রেশারাইজ করেন যে মানে আওয়ার লাইফ ইজ এ যোগ। কেন যোগের কথা উনি বলেন সেটা উনি ওনার জীবনটা দিয়ে সম্পূর্ণভাবে বুঝিয়ে গেছেন। তো ওনার এই যাপন এবং চর্যা, এই পুরো প্রসেসটা মানে একটা জার্নির মতো। তো আমরা যদি সেই প্রসেসগুলোকে ভাঙি তাহলে দেখতে পাবো প্রথমে ন্যাশনালিজম, ডিন্যাশনালিজম, তারপরে ইন্টারন্যাশনালিজম। তো যখন 99-এর এই বক্তৃতা, তার পরবর্তী পর্যায়ে ওনার চন্দননগর চলে যাওয়া, তারপর থেকে পন্ডিচেরি চলে যাওয়া এবং আস্তে আস্তে উনি পদার্পণ করছেন কিন্তু ইন্টারন্যাশনালিজমের দিকে। তো আমরা আজকের এই অভিভাষণকে কেন্দ্র করে যে যে দিকগুলোকে খুব খুব গুরুত্ব দেব তা হলো ওনার যে মেটাফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, নেচার বা উনি প্রকৃতিকে কিভাবে দেখছেন, তার সাথে নিজের সত্তা এবং তার মধ্যে যে দ্বন্দ্ব, মানে বাস্তবিক পরিস্থিতিতে দাঁড়িয়ে
যে দ্বন্দ্বগুলো আমাদের মধ্যে আসে বা উনি যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা গেছেন, সেই যে সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে ওনার প্রশ্ন এবং তার প্রত্যুত্তরে সেই জবাব উনি পাচ্ছেন এবং উনি অনুধাবন করছেন যে কখনো উনি বলে উঠছেন যে কখনো বলছেন বাসুদেব, কখনো বলছেন নারায়ণ, কখনো বলছেন কৃষ্ণ, কখনো বলছেন বন্ধু, কখনো বলছেন লাভার। তো এই যে বিভিন্ন বিভিন্ন পর্যায়বাচক শব্দ দিয়ে মানে একই ব্যক্তিকে বিভিন্নভাবে নামকরণ, মানে এটা কোথাও না কোথাও মানে আমার তো ভীষণভাবে মনে হয়েছে এবং আমি এইভাবেই আজকে দেখানোর চেষ্টা করব যে শ্রীমদ্ ভগবদ গীতায় যেভাবে অর্জুন প্রশ্ন করেছে শ্রীকৃষ্ণকে, তো বেসিক্যালি অর্জুন এবং শ্রীকৃষ্ণ এরকম দুটো ভিন্ন ব্যক্তি নয়। মানে অর্জুন হচ্ছে মানে হি ইজ জাস্ট আওয়ার রিপ্রেজেন্টেটর, মানে আমাদের যে ধরনের প্রশ্নগুলো হয় জাগতিক সমস্যার, আমরা যখন সমস্যার মধ্যে পড়ি বা যে ধরনের সমস্যা আসলে কিরকম ধরনের প্রশ্ন হতে পারে বা কিরকম এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তৈরি হয়, মানে অস্তিত্বের যে সংকট তৈরি হয়, সেই সংকটের নিরিখে আমরা কিরকম ভাবে জগৎকে দেখি, তো সেই দেখার আঙ্গিকে যে যে প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন করেছেন হচ্ছেন অর্জুন শ্রীকৃষ্ণকে। ঠিক তেমনি ভাবে এই যে হঠাৎ করে ওনার চলে আসা বা পুরো ডিভাইন পার্সপেক্টিভে দেখার চেষ্টা করব, তাহলে বোঝা যাবে এটা একটা প্রসেস। তাই আমার আজকের এই বক্তব্যতে মানে শ্রী অরবিন্দের এই পুরো লেকচারটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। ফার্স্ট ফেজটা মানে সেটা আমি একটু তুলনা করার চেষ্টা করব অর্জুন শ্রীকৃষ্ণকে যে ধরনের প্রশ্নগুলো করছে, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 2nd চ্যাপ্টারে অর্জুন বিষাজ্য। তো সেখানে আমি 11 নম্বর শ্লোক থেকে শুরু করে 55 নম্বর শ্লোক অব্দি আমি দেখানোর চেষ্টা করব যে সেখানেও 3টে ফেজ আছে। 11 থেকে 30 অব্দি শ্লোক রয়েছে সেখানে, সেটা হচ্ছে সাধারণ মোহ, মানে আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যাগুলোকে ঠিক কিরম ভাবে দেখি, বা সমস্যাগুলো আমার কাছে যখন আসছে আমি তার ডিরেক্ট মিনিং করব না অস্টেন্সিভ মিনিং করব না ইনডিরেক্ট মিনিং করব, বা সমস্যার আধারে আমরা বিষয়গুলোকে যেভাবে দেখি সেটা কি শুধুই কি সমস্যা না তত অতিরিক্ত কিছু, এটা হচ্ছে সাধারণ মোহর জায়গা। দ্বিতীয় হচ্ছে যখন এই সমস্যাকে মানে মানে ঠিক অদ্বৈত ভাষায় মানে মায়া দিয়ে, মায়ার কাঁটা দিয়ে মায়াকে সরাতে হয়, মানে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মূলাবিদ্যা নিরসন, তবেই হচ্ছে অন্যায় হয় অদ্বয়ের। তো সেই জন্যে অসাধারণ মোটা হচ্ছে মানে আরো ডিপে প্রবেশ করা, আরো গভীরে প্রবেশ করা, যে গভীরে প্রবেশ করে কোথাও না কোথাও এটাকে বোঝার চেষ্টা করা যে এই সমস্যাটা আমি সমস্যার ক্ষেত্রে আমি কি কোনোভাবে ইনস্ট্রুমেন্ট সমস্যাটাকে অতিক্রম করার, বা এই সমস্যার মধ্যে যে যে বিষয়গুলো আমার কাছে আসছে সেগুলো কি কোনো না কোনো ভাবে ডিভাইনের পার্ট, এই যে ফেসটা। থার্ড হচ্ছে বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শনটা বেসিক্যালি কি? বিশ্বরূপ দর্শন হচ্ছে সবকিছু এক, এই একটাই হচ্ছে সনাতন ধর্ম আর ন্যাশনালিজমের যে ইউনিফর্ম আইডেন্টিফিকেশন, মানে যেটা উনি ভীষণভাবে বলার চেষ্টা করেছেন যে সনাতন ধর্ম বলতে ঠিক কি বোঝায় বা তার ক্রাইসিসটা কি, উনি কেন এই বিষয়ে ওয়ারিড, ন্যাশনালিজম বিষয়ে উনি কেন ওয়ারিড, কেন হিন্দু রিলিজিয়ন বিষয়ে উনি কেন চিন্তিত। তো এই বিষয়টা কেন, তার কারণ উনি এটা ভীষণভাবে দেখিয়েছেন যদি আমি সনাতন ধর্মকে ডিক্লাইন করি তাহলে ন্যাশনালিজমকেও ডিক্লাইন করতে হবে, হিন্দু ধর্মকেও ডিক্লাইন করতে হবে। তো এখানে এই জিনিসগুলোর ওপর আমি আজকে গুরুত্ব দেব। প্রথমেই বলে নিই যে এখানে আমি এটা খুব এলাবোরেটলি দেখাবো, ওনার নিজের হিউম্যান সাইকেলে খুব সুন্দরভাবে বলা আছে, মানে এখানে যে টার্মগুলো উনি ব্যবহার করেছেন আর বর্তমানে যে ভাবে টার্মগুলি ইউজ হয় মানে তার সাথে কিন্তু খুব একটা সম্পৃক্ত নয়। মানে ধরুন হিন্দু রিলিজিয়ন, উনি যে সেন্সে হিন্দু রিলিজিয়ন বলেছেন আর বর্তমানে যেভাবে ইউজ হয় তা সম্পূর্ণ আলাদা। তাই এটা যেন কোনোভাবেই ধরে না হয় যে হিন্দু রিলিজিয়ন বা সনাতন মানেই পার্টিকুলারলি একটা কোনো সেক্ট, একদমই নয়। এটা হচ্ছে ইউনিফর্ম, মানে যেহেতু উনি অ্যাবসলিউট মনিজম বা পূর্ণাদ্বৈতবাদের কথা বলবেন, ওনার কাছে জগৎকে দেখার আঙ্গিক এবং প্রেক্ষাপটটা পুরোটাই কিন্তু একটা অদ্বয়, ঠিক আছে। এবং শ্রী অরবিন্দ যেটা জীবন দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন, মানে এই পুরো এক্সারসাইজটা উনি ওনার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে এই মানে বাইনারি রিলেশনশিপ, মানে ধরুন অদ্বয়ের অতিরিক্ত অনদ্বয় যে রিলেশনশিপ, সেই থেকে কি করে আমি অদ্বয় রিলেশনশিপে পৌঁছবো, মানে 2, 4, 6 এই সম্পর্ক থেকে আমি কি করে একে পৌঁছবো, এই যে জার্নি, এই জার্নিটা উনি ওনার পুরো চর্যা এবং পুরো ওনার যে জগতের সাথে যে ইন্টারাকশন, ওনার যে ভাব, উনি যেভাবে সবকিছুকে জানার চেষ্টা, যেরকম প্রশ্ন, প্রত্যেকটা জিনিস মানে সেটা কিন্তু আমাদের ভীষণভাবে গুরুত্ব দিতে হবে, না হলে
শ্রী অরবিন্দকে বোঝাটা, কারণ শ্রী অরবিন্দ ব্যক্তি হতে পারেন, আমাদের কাছে এসেছেন জাগতিক কোনো একটা নির্দিষ্ট ক্যাটেগরাইজ একটা ফর্ম বা বডি নিয়ে, কিন্তু উনি বেসিক্যালি কিন্তু তা নন, উনি তত অতিরিক্ত। মানে এটাই হচ্ছে, মানে আমার সত্যি কথা শ্রী অরবিন্দকে পড়তে এবং বুঝতে ভালো লাগে একটাই কারণে, শ্রী অরবিন্দ জাগতিক একটা টুলকে গ্রহণ করে উনি যে সত্যি এবং বাস্তবিকভাবে যে মানে একটা ইন্টারন্যাশনালিজমকে উনি তুলে ধরছেন, এবং সমস্ত কিছুকে কোথাও না কোথাও ওই বসুধৈব কুটুম্বাকমের যে কনসেপ্ট, সবকিছুই হচ্ছে একটা ওয়ান ফ্যামিলির আন্ডারে, এবং সেটার মধ্যেও যে ভ্যারাইটিটাকে গুরুত্ব দিতে হবে, সেটা যে ওই মায়া বা মায়াবাদ বা আমার এই অধ্যায়, মানে মায়াটাকেও নেগলেক্ট করবো না বা ম্যাটারটাকেও নেগলেক্ট করবো না, লাইফটাকেও নেগলেক্ট করবো না, দুটোই যে সমানভাবে গুরুত্বপূর্ণ, না হলে আমার যে কোনো সত্যের উপলব্ধি এক পার্শিয়াল হয়ে যাবে। এইটা ওনার পুরো মানে লাইফ ডিভাইনের স্ট্রাকচার বা উনি ওনার পুরো মেটাফিজিক্যাল প্রসেস উনি খুব সুন্দর করে ক্লিয়ারলি বুঝিয়ে গেছেন। তো ওনার এই প্রসেসটার মধ্যে মেইন ফাউন্ডেশন হচ্ছে এই উত্তরপাড়া অভিবাসন। কারণ উত্তরপাড়া অভিবাসনটা উনি শুরুই করছেন এরকম ভাবে যে মেসেজ, মানে আমার কাছে যেন মানে উনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, ঠিক যেমনি ভাবে অর্জুন দাঁড়িয়ে আছেন এমন একটা ক্ষেত্রে, সেটা একটা ধর্ম সংকট। আর শ্রী অরবিন্দ একটা জায়গায় দাঁড়িয়েছেন, সেটা কোথাও না কোথাও ধর্ম সংকট। মানে হিন্দু রিলিজিয়ানের ভবিষ্যৎ কি, সনাতন ধর্মের ভবিষ্যৎ কি, ন্যাশনালিজমের ভবিষ্যৎ কি, মানে এটাও একটা ক্রাইসিস, কনফ্লিক্ট, যেটা উনি অনেক আগে থেকেই ফিল করেছেন। এবং এটা কিন্তু পুরোটাই একটা পলিটিক্যাল নয়। কেন? তার কারণ উনি এটা দেখানোর চেষ্টা করেন, যদি সেই একই জিনিস, মানে যদি আমি পলিটিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, এই ন্যাশনালিজমকে বোঝার চেষ্টা করি, হিন্দু রিলিজিয়নকে বোঝার চেষ্টা করি, সনাতন ধর্মকে বোঝার চেষ্টা করি, তাহলে পুরো সত্যের উপলব্ধিটাই হয়ে যাবে আংশিক, যেটা উনি কখনোই চাননি। কারণ উনি যদি এটা চাইতেন, তাহলে হিউম্যান সাইকেলে উনি সত্যযুগকে গোল্ডেন যুগ হিসাবে কখনোই বা স্বর্ণযুগ হিসাবে কখনোই বলতেন না। এবং কেন উনি গোল্ডেন যুগকে মানে সত্যযুগকে স্বর্ণযুগ বলতেন, আমি সেটা মেনশন করব, এবং এই আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সেটাকে ধরে ধরে দেখানোর চেষ্টা করব, তাতে পুরো ব্যাপারটা বুঝতে এবং অনুধাবন করতে সুবিধা হবে। তো ফার্স্ট ফেজটা হচ্ছে সাধারণ মোহের জায়গাটা। আমি সাধারণ মোহে শ্রীকৃষ্ণ, এই অর্জুন যে কোয়েশ্চেনটা করছে শ্রীকৃষ্ণকে, আমি সেটা মেনশন করছি, তারপর আমি শ্রী অরবিন্দের কোয়েশ্চেনটাতে আসছি। অর্জুনের কোয়েশ্চেন হচ্ছে ত্যম অশুচ্চান অন্য শচ প্রজ্ঞা বাদানস্য ভাবসে পণ্ডিতা গতাশুনো অগতাশুনো ন অনুসঞ্চন্তি। মানে যেটা আমার সুখের বিষয় নয়, আমি সেই বিষয়ে শোক করছি। এটা কে বলছেন? এটা বলছেন কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে, যে তুমি যে বিষয়ের শোকটা করছো, মানে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ওই অঘবতী নদীর তীরে যে ক্রাইসিসের মধ্যে, তুমি দেখছো যে তুমি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু বেসিক্যালি তুমি যদি স্বরূপটাকে বোঝার চেষ্টা করো বা স্বধর্মটাকে বোঝার চেষ্টা করো, তাহলে এটা কিন্তু প্রবলেম নয়। শোকের যে বিষয় সেটা অ্যাকচুয়ালি শোক নয়। তো শোকের যে বিষয় না, সেই বিষয়ে শোক করাটাও কিন্তু এক প্রকার অজ্ঞান। মানে সেই জন্য এটার নাম হচ্ছে সাধারণ মোহ। এবার শ্রী অরবিন্দের দিক থেকে যদি বোঝার চেষ্টা করি, শ্রী অরবিন্দ এই প্রবেশ করলেন এখানে, কারাবাসে প্রবেশ করার পর উনি তো পুরোটাই একটা সাইলেন্স রিট্রিটের মতো। উনি যখন এই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি ওনার নিজের এক্সিস্টেন্সটাকে বোঝার চেষ্টা করছেন। মানে এখানে দুটো সত্তা ভীষণভাবে কাজ করছেন। আমি বাসুদেব, নারায়ণ বা শ্রীকৃষ্ণ এদের অস্তিত্ব ছিল কি না ছিল আমি এসবের মধ্যে যাচ্ছি না। আমি যেটার উপর গুরুত্ব দেব যে পুরোটাই একটা রিয়েলিস্টিক পার্সপেক্টিভে, মানে এখানে শ্রীকৃষ্ণ নিজেই নিজেকে উত্তর দিচ্ছেন। মানে এই যে দুটো সত্তা, মানে উনি কখনো মানে যেরকম ভাবে এই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন যেমন যেরম প্রবলেম হয়েছে, সেরম ভাবে সেই প্রবলেমের আধারে শ্রীকৃষ্ণকে ডেকেছেন। মানে কখনো বলছেন হে অরিসুদন, কখনো বলছেন হে মধুসূদন, কখনো বলছেন হে ভগবান, কখনো বলছেন হে বন্ধু। মানে এক একটা সমস্যার নিরিখে এক এক রকম নামে নিজের সমস্যাটাকে বোঝানোর চেষ্টা করছেন। ঠিক তেমনি ভাবে শ্রী অরবিন্দ কিন্তু কখনো বলছেন বাসুদেব, কখনো বলছেন শ্রীকৃষ্ণ, কখনো বলছেন নারায়ণ। তো উনি কি জানতেন না যে বেসিক্যালি তিনজন এক? উনি সবটাই জানেন। উনি আসলে জগতের যে বৈচিত্র্যের যে মাধুর্য, মানে আমাদের মায়া বা এই ইগনোরেন্স কেন প্রয়োজন, তার কারণ এই বৈচিত্র্যের জন্য। বৈচিত্র্যের উপলব্ধি যদি না হয়, কখনোই আমরা ঐক্যের জায়গায় পৌঁছতে পারবো না বা জ্ঞানটা কখনোই যথার্থ হবে না। সেই কারণেই উনি, মানে এটা অন্য একটা পার্সপেক্টিভ, আমি জাস্ট একটা বলে রাখছি,
সচ্চিদানন্দ রিয়েলাইজেশনের ক্ষেত্রে বা ওভারমাইন্ড রিয়েলাইজেশনের ক্ষেত্রে লাইফ এবং ম্যাটার দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি আমি মেটেরিয়াল ভাবে সত্যটাকে বোঝার চেষ্টা করি তাহলে সেটা সবসময় জানি সেটা ট্রুথ, কিন্তু সেটা সবসময় পার্শিয়াল ট্রুথ। যদি আমি স্পিরিচুয়াল দিক থেকে সত্যটা বোঝার চেষ্টা করি এবং সেটাকে যদি বলি একমাত্র সত্য, তাহলে কিন্তু সেটা সবসময় পার্শিয়াল হবে। যার জন্যেই উনি ম্যাটার এবং লাইফ, ম্যাটার এবং স্পিরিট দুটোকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়েছেন। না হলে উনি কখনোই বলতেন না মায়া হচ্ছে ডিভাইন। এবার উনি যে কোয়েশ্চেন গুলো করছেন, তারপরে উনি প্রবলেম ফেস করছেন, মানে এরকম এই প্রবলেম গুলো, মানে আমরা যেরকম ভাবে, মানে আমি শব্দ ব্যবহার করছি আমাদের মানে ল্যাক অফ ভোকাবুলারির জন্য আমরা অন্য কোনো শব্দের যোজনা করতে পারছি না বলে এই প্রবলেম শব্দ ব্যবহার করছি। এটা প্রবলেম নয়, এটা হচ্ছে মানে সাইকোলজির ভাষায় এটাকে বলে হচ্ছে ইনকুবেশন পিরিয়ড। মানে ইনকুবেশন পিরিয়ড মানে যে সময় মানুষ খুব খুব গাঢ় একটা সময়, মানে ট্রাঙ্কুইল স্টেট, খুব গাঢ় একটা সময় যখন মানুষ চুপ করে বসে ভাবে, যখন নিজের কনসাইন্সের সাথে কথা বলে, নিজের সুপার ইগোর সাথে কথা বলে, নিজেকে হিল করে, নিজেকে কোথাও না কোথাও উত্তর দেওয়ার চেষ্টা করে। মানে মানুষ তো নিজেকে সব থেকে বেশি ভালো কাউন্সেলিং করতে পারে, যে করতে পারে না মানুষ যখন নিজেকে, তখন আমরা অন্যের সাহায্য নিই। তো এই কাউন্সেলিংটা উনি যখন নিজের করছেন, সেখানে অলরেডি ওনার কনসিয়াসনেস লেভেলটা অলরেডি এলিভেটেড করে গেছে। যার জন্যে এই যে দুটো সত্তার মধ্যে কথোপকথন, মানে উনি যখন বলছেন যে আমি ফিল করছি যে আমার কাছে এই মেসেজটা এলো, ওয়েট অ্যান্ড ওয়াচ, তারপরে আমি কেন, যখন উনি কোয়েশ্চেন গুলো করছেন নিজেকে যে আমি কেন এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, বা এরপর কি করণীয়, এরপর কি আছে, বা সমস্যাগুলো কেন আমার কাছে এইভাবে ধরা দিচ্ছে, বা এরপর কি করব, এই যে প্রশ্নগুলো নিজে করছেন, তারপর উনি আবার উত্তরগুলো পাচ্ছেন। তার কারণ একটা সত্তা, যে সত্তাটা ন্যাশনালিজমের পার্সপেক্টিভে জগৎকে অলরেডি দেখে ফেলেছে, অলরেডি রিয়েলাইজ একটা ফর্ম। আর একটা সত্তা, ওনারই আর একটা সত্তা, যে সত্তাটা ইন্টারন্যাশনালিজমের পথে উত্তরণ হচ্ছে বা অলরেডি হতে শুরু করে দিয়েছে, এটা একটা প্রসেস। যার জন্য এই যে ভেতর এবং বাহিরের মিলন, বা মানে রবীন্দ্রনাথের, মানে এই প্রসঙ্গটা আমি বলবো, রবীন্দ্রনাথের সাধনায়, মানে 1912 আমেরিকাতে যখন লেকচারটা দেন, ফার্স্ট লেকচারটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড দ্য ইউনিভার্স, মানে এর সাথে আমি প্রচুর মিল পেয়েছি। মানে যখন ব্যক্তি নিজেকে ছাড়িয়ে বিশ্বের সাথে নিজেকে একাত্ম করতে চায়, এবং সত্যি মানে একাত্ম করতে চায়, মানে এই নয় যে আজ হয়েছি কাল হয়ে যাব, বিষয়টা একাত্মই। যখন এই বোঝাটা হচ্ছে যে আমরা একইভাবে বিষয়গুলোকে বিভিন্ন রকম আঙ্গিকে দেখার চেষ্টা করি, বেসিক্যালি সবকিছুই এক, ওয়ান আইডেন্টিফিকেশন। শুধু ভ্যারিয়েশনটা কেন, আমার বিভিন্ন জগৎকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিগুলোকে আরো কংক্রিট করে তুলছে। সেই জন্যই বিভিন্ন ধরনের কনফ্লিক্ট আসে। সেই জন্যই আমি আমার অপরদিকে অত্যন্ত প্রিয়জনকে দেখেও, আমি যখন দেখছি আমি যুদ্ধের সম্মুখ সমরে উপস্থিত, আমাকে এখন হত্যা করতে হবে হচ্ছে আমারই বাড়ির লোককে, আমারই রিলেটিভসদের, তো দেখেই আমার জাগতিকভাবে প্রশ্ন হতে পারে এরা তো আমার আপন। কিন্তু এখানে প্রশ্ন, মানে অদ্বৈতে খুব সুন্দর বলা আছে, মানে অধ্যাস ভাষ্যের পরেই, মানে ইতরতর তদাত্মাধ্যাস ভিন্ন সত্যান্বিত মিথুনীকৃত, মানে সত্য এবং অনৃতের মিথুন বলা হয়েছে। মানে সত্য আর অনৃত বলছি আমি ঠিকই, কিন্তু এখানে সত্য আর অনৃত মানে মিথ্যা, সত্য আর অনৃত ঠিক কাকে বলে এটা তাকে বুঝতে হবে। কারণ এটা আমি যতক্ষণ না বুঝছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু যে বস্তুটাকে আমি আমার বলে ভাবছি, সেটা কি আদৌ আমার, এটা একটা প্রশ্ন। তো সেই জন্য এই যে জার্নি, এই যে কোয়েশ্চেন, এই যে একটা ক্রাইসিসের মধ্যে উনি সবসময় যাচ্ছেন এবং প্রশ্ন করছেন, এবং উনি রিয়েলাইজ করছেন, রিয়েলাইজের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং কখনোই, মানে যেটা খুব বড় একটা জিনিস যেটা উনি দেখানোর চেষ্টা করছেন, কোনোভাবেই, মানে যেটা খুব সাধারণভাবে যে কোনো মানুষ ক্রাইসিসের মধ্যে দিয়ে গেলে সবসময় একটা কোথাও না কোথাও অবসাদ বা কোনো কষ্ট, কোনো একটা নেগেটিভ ইম্পালস খুব সাধারণভাবে মানুষের মধ্যে যেগুলো ট্রিগার করে, সেগুলো ওনার মধ্যে ট্রিগার করলেও উনি এগুলোকে কখনোই বাইরে আসতে দেননি। উনি নিজেকে খুব ভালো করে বোঝার চেষ্টা করেছেন, মানে যে কটাতে ছিলেন, যে আমার কাছে এই বিষয়গুলো আসছে কেন, আমি কি তাহলে কোনোভাবে গডের কাছে ইনস্ট্রুমেন্ট, মানে এখানে গড মানে কিন্তু কোনো স্পেসিফিক ফিনোমেনাল স্ট্রাকচার না, বা কোনো আইডল নয়। গড মানে কিন্তু এখানে ইউনিভার্সকে বুঝতে হবে। মানে আমরা ইউনিভার্সের সাথে অলরেডি একাত্ম হয়ে আছি, যে একাত্মটা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? যে ভাবে আমাদের সাথে বস্তুর সম্পর্ক হয়,
সেই সম্পর্কের আঙ্গিকগুলো আমাদের কাছে অস্পষ্ট, বা সম্পর্কের প্রেক্ষাপটগুলো আমাদের কাছে অস্পষ্ট। আমরা মনে করছি স্পষ্ট, কারণ আমাদের তাৎক্ষণিক কার্যসিদ্ধি হয়ে যাচ্ছে। এবার এই তাৎক্ষণিক কার্যসিদ্ধি হয়ে যায় বলে আমরা মনে করিনি যে না, আমাদের কার্যসিদ্ধি যখন হয়ে গেছে আমাদের পারপাসটা ফুলফিল। কিন্তু যেভাবে আমাদের পারপাস ফুলফিল হয়, সেটা কি ডিভাইন পারপাসকে ফুলফিল করছে, এটা আগে বুঝতে হবে। মানে শ্রী অরবিন্দ কিন্তু এটা দেখানোর চেষ্টা করেছেন ওনার বক্তৃতায়। উনি প্রবলেম ফেস করলেও, উনি ফেস করার পরেও যখন মেসেজ আসছে, তারপরেও যখন প্রশ্নটা করছেন নিজেকে যে মানে এটা কি কোথাও না কোথাও ডিভাইন পারপাসকে ফুলফিল করছে আমার এই ক্রাইসিসটা, বা আমি এই যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সমস্যাগুলো, সেটা কোথাও না কোথাও একটা ফিউচার আইডেন্টিফিকেশন অফ ওয়ান, মানে সেই দিকে কি ইন্ডিকেট করছে। যার জন্যই কিন্তু উনি ওই আন্তঃসত্ত্বা এবং বাইরের সত্তার মধ্যে যে কথোপকথন, ঠিক যেরকম ভাবে অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন, কখনো উনি দেখে ফেলছেন ওনার যেখানে থাকতেন তার সামনে দিয়ে বাসুদেব যাচ্ছেন, বা কোনো গাছে বা কোথাও না কোথাও উনি তার এক্সিস্টেন্সটা ফিল করছেন। মানে এই যে ব্যাপারটা, মানে তার এক্সিস্টেন্সটাকে ফিল করা, ব্যাপারটা এক্সিস্টেন্স ফিল করা তখনই হয় বস্তুটা থাকে। যে বস্তুটা কোনোদিন নেই তার এক্সিস্টেন্স কখনোই ফিল করা যায় না। তো এটাও উনি কোনো দেখানোর চেষ্টা করেছেন যে এই সত্তাটা কিন্তু ওনার সাথে আছেন, ওনার সাথে মানে ওনার সাথে সম্পৃক্ত হয়েই আছেন। ওনার এই পুরো মানে পুরো এই জেলে যতদিন ছিলেন, এই যে জার্নিটা, এই জেলের জার্নির মধ্যে উনি পুরোটা মানে ওনার যাপন দিয়ে দেখানোর চেষ্টা করেছেন যে এই দুটোর মধ্যে যে বিভেদ, যে বাইরের সত্তার সঙ্গে আন্তঃসত্ত্বার যে বিভেদ থেকে কি করে আস্তে 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 করে অদ্বয় বা ওই ইন্টারন্যাশনালিজমের দিকে উনি পৌঁছচ্ছেন। কারণ ইন্টারন্যাশনালিজম কিন্তু আর কিছু নয়, আমি আর বাইরের জগৎ এক। তাহলে কি আমার ফেনোমেনাল পারপাস থাকবে না? তাহলে কি আমার ফেনোমেনাল ক্রাইসিস থাকবে না? ডেফিনেটলি থাকবে। কিন্তু এই ক্রাইসিসগুলোকে আমাকে বুঝতে হবে ডিভাইন পার্সপেক্টিভে। এই ডিভাইন পার্সপেক্টিভে যদি বোঝা আমার শুরু হয়, তখনই কিন্তু আমার কাছে ক্লিয়ার হবে যে আমি মানে একটা সংস্কৃতের টার্ম আছে, বিনা ক্লিপ্ত কারণং না নপপত্তে, মানে বুদ্ধিজমের ভাষায় এভরি ইভেন্ট হ্যাজ এ কজ, জাস্ট লাইক এ প্রতীপ্ত সমুৎপাদা। মানে এই যে কার্যকরণ সম্বন্ধটাকে অতিক্রম করাটাই কিন্তু দুঃখের নিবৃত্তি। কার্যকরণ সম্বন্ধটা আছে বলেই আমরা দুঃখের সাথে কিন্তু কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তো যার জন্যে শ্রী অরবিন্দ যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপরে যে মানে প্রশ্ন, তার প্রত্যুত্তর, তারপরে বাসুদেব যে মেসেজ আসছে উনি রিয়েলাইজ করছেন, এবং উনি বারবার যেটা বলার চেষ্টা করছেন যে আমি অনুধাবন করলাম, আমার কাছে এই মেসেজটা এলো, আমি প্রশ্ন করলাম। ওখানে এক জায়গায় কিন্তু মেনশন করা আছে অর্জুন এবং শ্রীকৃষ্ণের কনভারসেশন। কিন্তু এই যে পুরো জার্নিটা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যে ক্রাইসিসটা কিন্তু একটা অ্যাবসেন্স, যে অ্যাবসেন্সটা কিন্তু আমরা যেভাবে মানে এই জলের গ্লাসটা আছে, এখন জলের গ্লাসটা নেই, এই অ্যাবসেন্স নয়। অ্যাবসেন্স মানে বুদ্ধিজমের ভাষায় বলতে গেলে মানে শূন্যতা শব্দটি, মানে নাগার্জুন একটা খুব সুন্দর কথা আছেন যে সম্ভবত 19 নম্বর শ্লোক, যে কর্মক্লেশ ক্ষয়ান্মোক্ষ কর্মক্লেশ বিকল্পতা এই প্রপঞ্চাস্ত শূন্যতায় নিরুদ্ধতে। মানে বস্তুটাকে আমি বুঝবো কি করে? বস্তুটার অনুধাবন তখনই হবে যখন শূন্যের অনুভূতি হবে। এখন শূন্য মানে কিন্তু এখানে অ্যাবসেন্স নয়, শূন্য মানে হয়ে ওঠার যে ক্রম, একটা ভ্যাকিউম জায়গা। তো শ্রী অরবিন্দ কিন্তু ওই ফেজগুলোর মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, এবং যেটা উনি ওনার বলার মধ্যে দিয়ে, এবং উনি এতটাই সতর্ক ওনার বক্তব্যের মধ্যে, যেখানে উনি ওনার বক্তব্যতে দেখানোর চেষ্টা করছেন যে দুটো ব্যক্তি সমানভাবে উপস্থিত। মানে এরকম নয় আমি আমার প্রশ্নগুলোকে করে ফেললাম, আমি আমার ক্রাইসিসগুলোকে বলে দিলাম, তারপর উত্তরগুলো এরকম নয়। কেউ যেন অপেক্ষা করছে। মানে এই যে অপেক্ষা, মানে আমার যে ক্রাইসিসটাকে বোঝার জন্য কেউ যেন দাঁড়িয়ে আছে। মানে আমার কাছে ক্রাইসিস, কারণ আমি বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে, এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা কি, সেটা সেই জন্য আমার কাছে ক্রাইসিস। কিন্তু ওনার কাছে বাসুদেব বলি বা কৃষ্ণ বলি বা নারায়ণ বলি, যে টার্মগুলি ইউজ করি না কেন, বা ইউনিভার্স বলি, ওনাদের কাছে সেটা হচ্ছে অপেক্ষা। কারণ মানে ওই রবীন্দ্রনাথের একটা গান আছে, বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোড়ে, মানে সেখানে একটা জায়গা আছে, মানে বারবার করে আমি তোমার দেখা বা সাক্ষাতের চেষ্টা করছি, কিন্তু আমি পাচ্ছি না, তুমি কোথাও না কোথাও আড়াল হয়ে যাচ্ছ। তো তাতে অভিমান জন্মে কবি নিজেই বলার চেষ্টা করছেন যে
হয়তো হতে পারে তুমি আমাকে তো অলরেডি তনু মন প্রাণ দিয়েছো, আমি এটাতেই তৃপ্ত। হতে পারে হয়তো তুমি আমাকে নিজেকে তৈরি করছো। এই যে বিভিন্ন সম্ভাবনাময় যে আশা বা সম্ভাবনাময় যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে উদ্রেক করে এক একটা অবস্থার বর্ণনা, সেই বর্ণনার নিরিখে সে বিশ্বকে বোঝার চেষ্টা, ঈশ্বরকে বোঝার চেষ্টা। মানে ঈশ্বর মানে কিন্তু সেখানে বিশ্ব প্রকৃতি, পুরো ইউনিভার্স, পুরো ডিভাইন কনসিয়াসনেস, পুরোটা অ্যাজ এ হোল, সেইটা। তো রবীন্দ্রনাথ সেখানে বলার চেষ্টা করছেন যে এটা হতে পারে যে আমার কাছে যেটা আক্ষেপ, আমার কাছে যেটা ক্রাইসিস, যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, তোমার কাছে সেটা অপেক্ষা। হয়তো এইটাই পথ ছিল ওই তোমার কাছে পৌঁছানোর জন্য, মানে ওই এক তোমাকে বোঝা, রিয়েলাইজ করার জন্য যে বেসিক্যালি যে আমার আশেপাশে ঘুরছে, যে আমাকে বোঝার চেষ্টা করছে, সে আমারই একটা অংশ, আমারই একটা পার্ট। মানে এই যে উনি ওনার যে জার্নিটা, এইটা অত্যন্ত সুন্দর একটা জার্নি, মানে যেটা আমাকে বুঝতে হবে। আরো একটা জিনিস আমি যেটা মেনশন করতে চাই, সেটা হচ্ছে 19 নম্বর শ্লোক। সেখানে শ্রীকৃষ্ণই বলছেন সেকেন্ড চ্যাপ্টার, ये यनं वेत्ति हन्तारं यस्यैनं मन्यते हतं उभौ तौ न বিজানিতৌ ন অয়ং হন্তি নহন্যতে। মানে যাকে, আমি তো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার এই সমস্যাগুলো হচ্ছে, এবং আমি একটা আইসোলেশন, সেক্লুশন, সেগ্রিগেট, সমাজ থেকে বিচ্ছিন্ন। আমার তো এইটা উপলক্ষ ছিল না যে আমি এইরকম জীবনযাপন করব, আমার তো লক্ষ্য বা আমার পার্সপেক্টিভটা তো অন্য ছিল, তো আমি কেন এইরকম মধ্যে দিয়ে যাচ্ছি? মানে এটা কি কোনো রকম কি আমারই বোঝার বা আমার বিষয়টাকে অনুধাবন করা বা ফেস করা নিয়ে কোথাও প্রবলেম? মানে এই যে বিভিন্ন লেয়ার্স, এই যে বিভিন্ন দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ তো শ্রী অরবিন্দের ভীষণ ছিলই। তবেই না সমস্যাগুলো যখন উনি আসছেন, তার সাথে সাথে করে উনি এই মেসেজটা পাচ্ছেন যে ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করো, তোমার জন্য এটা আসছে, তুমি এই বিষয়গুলোকে ফেস করবে, বা তোমার কাছে এই বিষয়গুলোকে তুমি এইভাবে বুঝবে। ঠিক তেমনি ভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যে দুঃখটাকে তুমি দুঃখ বলে মনে করছো, যার হনন নিয়ে তুমি এত উদ্গ্রীব, প্রকৃতপক্ষে তো আত্মার হনন হয় না, আত্মাকে হত্যাও করা যায় না, আত্মার বেঁচেও থাকে না। মানে আত্মা তো সর্বদা একটা স্ট্যাটিক ফর্ম। তো যেটা স্ট্যাটিক ফর্ম, যেটা ওয়ান, যেটা অলরেডি আছে, তার জন্ম মৃত্যু সম্পর্ক নিয়ে চিন্তা করার তো অবকাশের প্রয়োজনই নেই। তো এই যে জায়গাটা, এই জায়গাটা এসে ওনার শেষ হচ্ছে কিন্তু সেই সাধারণময় জায়গাটা। সেকেন্ড পোর্শনটা ওনার স্টার্ট হচ্ছে যখন চিত্তরঞ্জন দাস ওনার কাছে আসেন। ঠিক চিত্তরঞ্জন দাসের আগে দিন পর্যন্ত ওনাকে যখন বলা হলো, শ্রী অরবিন্দকে বলা হলো যে কিছু কোয়েশ্চেন আছে কিনা, বা উনি ভাবছেন পরের দিনকে আমি কি কি কোয়েশ্চেন করব, বা কি কি কাউন্টার পার্ট বা কাউন্টার কোয়েশ্চেন, বা যেরকম ধরনের কোয়েশ্চেন হয় জুরিসডিকশনে, সেইরকম কোয়েশ্চেন করতে হবে কিনা, এইরকম নিয়ে যখন ভাবনা, পরে যখন উনি জানতে পাচ্ছেন যে চিত্তরঞ্জন দাস এসে উপস্থিত, মানে এটাও উনি কিন্তু এটা ফেস করছেন। এবং খুব সুন্দর একটা জায়গা, মানে আমি এটা মেনশন করতে চাই, সেই সময় কিন্তু উনি নিজেকে বলছেন যে আমার কাছে দুটো মেসেজ এসেছে, দুটো। একটা হচ্ছে এই যে ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি, এটা তো গডের কোনো না কোনো একটা ইনস্ট্রুমেন্ট আমি হয়েছি। সেই জন্য আমি সেই ইনস্ট্রুমেন্ট হয়েছি বলেই সমস্যাগুলো আসছে, এবং সমস্যাগুলোকে আমার বোঝার আঙ্গিকগুলো কিন্তু অন্যরকম হচ্ছে, এটা উনি বুঝতে পারছেন। এবং আস্তে আস্তে ওনার যাপন, কারণ একটা জিনিস বুঝতে হবে, শ্রী অরবিন্দ এটা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে হিন্দু রিলিজিয়ন বা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, এগুলো কিন্তু বেসিক্যালি আমরা যেভাবে রিলিজিয়ন বলতে বুঝি, রিলিজিয়ন নয়, এটা ধর্ম। ধর্ম মানে কিন্তু যাপন, ধর্ম মানে এমন একটা পার্সপেক্টিভ। সনাতন ধর্মের নতুনত্বটা এইখানেই, যেখানে কোনো ইনস্টিটিউশনালাইজ ফর্মকে স্পেসিফাই কোনোদিনই করে না, যেটা একটা ইউনিফর্ম, যেখানে সকলের সহাবস্থান আছে সমানভাবে। মানে আমি একটা পার্সপেক্টিভে দেখে
একটা ইনস্টিটিউশনালাইজ ফর্মকে দেখে আমি তার ডুজ অ্যান্ড ডোন্টস কে বিচার করব বা দেখব, যদি এটা দেখি তাহলে আমার সত্যের উপলব্ধি সবসময় আংশিক হবে, মানে সেটা শ্রী অরবিন্দ কোনোদিনই বলবেন না। কারণ ওনার কাছে কিন্তু হিন্দু রিলিজিয়ান এই টার্মটাই কিন্তু বৈদিক রিলিজিয়ানের কনসেপ্টে এসেছে, মানে যেটা উনি হিউম্যান সাইকেলে খুব পরিষ্কার করে উনি বুঝিয়েছেন। আমি ওটা বলবো যে হিন্দু রিলিজিয়ানের পার্সপেক্টিভটা বোঝাতে গেলে বা হিউম্যান সাইকেলটা কিরকম হবে, মানে সেটা তো বৈদিক রিলিজিয়ানের পার্সপেক্টিভে। এবং উনি ভীষণভাবে প্রায়োরিটি দিয়েছেন গোল্ডেন পিরিয়ডটাকে, যেটা সত্যযুগ। কেন সত্যযুগ বলা হয় তার 3টে পার্ট আছে, উনি পরিষ্কার করে দেখিয়েছেন। এবং সেখানে উনি মেনশন করেছেন যে সেখানেও যদি হিন্দু অর্থোডক্স এই পার্সপেক্টিভ মানে কোনো রকম রিজিডিটি চলে আসে, তার কি রকম ফ্লজ হতে পারে সেটাও ওনার ক্লিয়ার মানে ওনার এই বিষয়ে মতামত আছে, সেটা আমি বলবো শেষে। কিন্তু এই যে ওনার যে জার্নিটা উনি আস্তে আস্তে যাচ্ছেন, উনি দেখলেন যে চিত্তরঞ্জন দাস ওনার যে আউটার পার্ট অফ দ্যাট সেলফ সেটা যেভাবে অ্যাক্ট করছে, তার যে ফাংশন, তার যে রোল, সেটা না সিআর দাস দেখে নিচ্ছেন, ওটা নয় ক্লিয়ার। কিন্তু ওনার ভেতরের যে জার্নিটা, মানে এই যে আউটার সেলফের সাথে ইনার সেলফ, এই যে জার্নি, এই জার্নি যে এই সাধারণ মোহ থেকে উনি অসাধারণ মোহেতে ঢুকলেন, মানে এখানে এরকম ভাবে বোঝার কিন্তু কারণ নেই। সাধারণ মোহ মানে হচ্ছে খুব নমিনাল সেন্সে মোহ, আর অসাধারণ মোহ মানে আরো ডিপে উনি ঢুকে গেলেন। বিষয়টা এরকম নয়, বিষয়টা হচ্ছে মানে আমার কোনো কিছুকে দেখার আঙ্গিকটা, হ্যাঁ। মোহ মানে সহজ করে বললে যেটা জানায় সেটাকে সেই রূপে দেখা, সেটাই হচ্ছে মোহ। তো যে মেসেজটা উনি ফার্স্টে পেলেন, ফার্স্ট দুটো মেসেজ পেলেন, একটা হচ্ছে যে আমার অনুপস্থিতি বা আমার অবর্তমানে বা আমি যদি এই নেশন বা ন্যাশনালিজমকে যদি না কিছু এই বিষয়ে মতামত বা না ভেবে যাই, বা এর ভবিষ্যৎ কি, সনাতন ধর্মের ভবিষ্যৎ কি, হিন্দু রিলিজিয়নের ভবিষ্যৎ কি, এই ভবিষ্যৎ নিয়ে ওয়াকিবহাল। কারণ উনি এটা দেখেছেন যদি বর্তমানে মানে সেই সময় যেরকম সহাবস্থানে পারিপার্শ্বিক পরিস্থিতি চলছিল, সেইভাবে যদি এই এই যে বৈদিক সিস্টেমটাকে নিয়ে যাওয়া হয়, তাহলে কোনোদিনই কিন্তু আমাদের যে রুট, আমাদের যে মূল ভিত্তি, মানে আমরা কে অ্যাকচুয়ালি, মানে আমরা কোথা থেকে এসেছি, এই যে রুট, এই রুট থেকে কিন্তু আমরা সরে যাব, যেটা নিয়ে খুব উনি ওয়ারিড, ভীষণভাবেই ওয়ারিড। তার জন্যই কিন্তু উনি ওনার বক্তব্য শুরু করেছিলেন কিন্তু জয়কৃষ্ণ লাইব্রেরিতে, যে হিন্দু রিলিজিয়ানের ভবিষ্যৎ কি। মানে উনি প্রথমেই এইভাবে বলছেন যে আমি এই সভায় এসে মানে প্রথমেই আমি যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হচ্ছে হিন্দু রিলিজিয়ানের ভবিষ্যৎ কি, সেই বিষয়, মানে সেটাই হবে আমার মূল বক্তব্য বিষয়। বাট হিন্দু রিলিজিয়ান মানে কিন্তু ওনার কাছে কিন্তু প্রথমেই মাথার মধ্যে রয়েছে বৈদিক রিলিজিয়ান, সেই যে রুট, মানে আমরা যেখান থেকে এসেছি যে রুট। কারণ ভারতবর্ষ কিন্তু ওনার কাছে একটা শুধু রাষ্ট্র নয়, ভারতবর্ষ কিন্তু একটা সম্পূর্ণ সত্তা, মানে যে সম্পূর্ণ সত্তার মধ্যে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে, যেটা কিন্তু উনি ভীষণভাবেই অনুধাবন করেছেন অনেকদিন আগেই। কারণ এটা ওনার অনুধাবন হয়ে গেছে ন্যাশনালিজমের পিরিয়ডে, সেই জন্যই উনি পলিটিক্যাল রোলটা প্লে করেছেন। তারপর উনি বুঝেছেন যে পলিটিক্যাল রোলটা প্লে করার পর এই জার্নিটা মানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু উনি ডিভাইন কনসিয়াসনেসের পার্ট। তারপরে উনি অলরেডি একজন মানে অদ্বয় যখন হয়ে গেল, তখন উনি নিজে ডিভাইন কনসিয়াসনেস, মানে এই যে জার্নিটা, মানে ন্যাশনালিজম থেকে ডিন্যাশনালিজম তারপর ইন্টারন্যাশনালিজম, এই যে জার্নি। তো সেইখানেতে এই যে ফার্স্ট মেসেজ উনি দেশের সম্পর্কে ওয়াকিবহাল। দেশ মানে কিন্তু এখানে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট সীমারেখার ভূখণ্ড নয়, মানে এমন একটা সত্তা যে সত্তার আধারে সমস্ত বৈচিত্র্য রয়েছে, এবং তার মধ্যে রয়েছে ঐক্য, এবং তার মধ্যে রয়েছে কিন্তু সেই ব্যক্তি এবং বিশ্বকে বোঝার অধ্যয়, সেই আলটিমেট ইউনিফিকেশন। মানে ওনার মানে থিওরিটা তো পূর্ণাদ্বৈতবাদ, পূর্ণরূপে অধ্যয়। শঙ্কর যেমন শুধু অধ্যয়ের কথা বলেছেন, কিন্তু উনি কিন্তু সেখানে থেমে থাকেননি, কারণ উনি এটা দেখানোর চেষ্টা করেছেন পরিষ্কারভাবে, যদি আমি আচার্য শঙ্করের মতো করে আমি যদি ওইভাবে জগৎকে দেখার চেষ্টা করি, ওইভাবে মায়াবাদকে বোঝার চেষ্টা করি, তাহলে কোথাও না কোথাও নিজের সত্তা থেমে যায়, মানে সেটা কিন্তু ডিভাইন পারপাসকে ফুলফিল করে না। ডিভাইন পারপাসকে ফুলফিল করে এটা উনি কোথাও না কোথাও বুদ্ধিজমের দ্বারা ইনফ্লুয়েন্স, বা বুদ্ধিজমের মেটাফিজিক্সের সাথে উনি ভীষণভাবে একাস্তম, যেটা খুব ভালোভাবে বোঝা যায় লাইফ ডিভাইনে, বিশেষ করে 6 এবং 7 চ্যাপ্টারে খুব ভালো বোঝা যায় যে উনি এই যে ডিসেন্ট, মানে ডিসেন্টটাও কেন ইম্পর্টেন্ট, মানে ওনার লোগোর
অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংটা। কারণ অ্যাসেন্ডিংটা তো আচার্য শঙ্করের মায়াবাদ, তার ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম, যেটা যেটা ব্যক্তির সাথে জীবের অন্যায়, ব্রহ্মের অন্যায় হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু ব্রহ্ম মানে কিন্তু এরকম নয় শুধু একটা আইডেন্টিক্যাল রিলেশন। ব্রহ্ম মানে কিন্তু কমপ্লিট আইডেন্টিফিকেশন। কমপ্লিট মানে কিন্তু ওই আপ এবং ডাউন, মানে ওই লাইফ ম্যাটার, তারপরে মাইন্ড থেকে শুরু করে ওভার মাইন্ড, সচ্চিদানন্দ থেকে শুরু করে আবার লুক ব্যাক, আবার ব্যাক করতে হবে। এই যে জার্নি, এই জার্নিটা জন্যেই কিন্তু, মানে এই জার্নিটা যে দরকার, এই জার্নিটা না হলে আমরা কখনোই ওই জায়গায় উত্তরণ করতে পারবো না, বা উত্তরণের জন্য যে আমরা ওই পথের অভিমুখে অপেক্ষা করব, এই যে অপেক্ষাটা, এটা কিন্তু ওনার সমগ্র জীবন ধারার মধ্যে দিয়ে উনি দেখিয়ে গেছেন। মানে যেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং তার ভিত্তিটা যেহেতু আমি বারবার মেনশন করছি, এই অভিভাষণ। সেকেন্ড কোয়েশ্চেনটা করছেন কিন্তু উনি, যেটাকে উনি নিজেকে বলছেন যে আদেশ, এই টার্মটা ইউজ করছেন। তো আদেশ শব্দটা উনি কেন হঠাৎ ব্যবহার করলেন? তার মানে আদেশ শব্দ দিয়ে উনি এইভাবে বোঝার চেষ্টা করছেন যে সনাতন ধর্ম আর হিন্দু ধর্ম, সনাতন ধর্ম আর ন্যাশনালিজম, এগুলো বেসিক্যালি এক। এই যে বোঝার যে অন্যায়, এই যে অন্যায়টা, এই অন্যায় যখন ওনার কাছে এলো মানে এরম নয় যে ছিল না, ছিলই। উনি যখন রিয়েলাইজ করলেন, ওনার কাছে এটা ছিল। এই যে রিয়েলাইজেশনটা, এই রিয়েলাইজেশনটাই হচ্ছে ওনার কাছে সেকেন্ড মেসেজ, যার জন্য উনি বলছেন আদেশ। হ্যাঁ, তো এবার একটু অর্জুনের এর দিকে যাই। অর্জুন যেভাবে শ্রীকৃষ্ণকে অসাধারণ হয়ে কেন উনি পড়লেন, কোয়েশ্চেনটা করছেন, এবং তারপরে শ্রীকৃষ্ণ কি বলছেন একটু দেখা যাক। অয়ম দেহি সর্বস্ব দেহে নিত্যম অবুদ্ধা তস্মাৎ ত্বং সর্বাণি ভূতানি শুচিতুম ন অহর্ষি। সকল প্রাণীরই দেহ নিহত হলে দেহি যে সে কোনোদিন নিহত হয় না। ঠিক আছে, এই যে জার্নি, আগের জার্নিটাতে প্রবলেম হচ্ছে আন্তঃসত্ত্বা বাহ্যসত্ত্বা, দুটো সত্তা। এখন আন্তঃসত্ত্বার যে স্ট্যাটিক ফর্ম, মানে আত্মাটার যে বিনাশ হয় না, আত্মাদের স্ট্যাটিক একটা ফর্ম, এই যে রিয়েলাইজেশন, বিনাশটা হয় কিন্তু আউটার পার্ট, যেটা ম্যাটার। তার মানে এই যে এটা দিয়ে শুরু হচ্ছে অসাধারণ। মানে আমার অসাধারণ ওটাই, কারণে আমার যখন এই জ্ঞানটা হবে না, আমি যখন বুঝতে পারবো না কার বিনাশ হচ্ছে, বা কাকে, কার আধারে কাকে বিচার করছি, এই বিষয়ে বিভেদ জ্ঞানটা জন্মাবে। আমি মনে করছি যে ওর বিনাশ হয়ে যাচ্ছে মানেই, মানে অর্জুন ভাবছে অপর দিকে যারা উপস্থিত আছে তাদের বিনাশ মানেই তাদের আত্মারও বিনাশ। শ্রীকৃষ্ণ, এই শ্রী অরবিন্দ যেভাবে দেখছেন যে এই যে ক্রাইসিসটা মানেই হচ্ছে আমার নিজের অস্তিত্বের সংকট, বা অস্তিত্ব বিপন্নের পথে, বা আমি যাচ্ছি বলে যে যে ক্রাইসিস গুলো আমি ফেস করছি সেইগুলো হচ্ছে আমার ফেনোমেনাল পারপাসকে ফুলফিল করবে না, বিষয়টা তা নয়। এই যে জার্নিটা উনি সেকেন্ড স্টেপে সেই অন্যায়ের ভেতরে প্রবেশ করছেন, যেখানে ইউনিফিকেশনটা অলরেডি হয়ে রয়েছে আন্তঃসত্ত্বার সাথে বিশ্বের। ওনার অলরেডি কিন্তু জ্ঞানটা হয়ে গেছে যে বাইরের জগতের সঙ্গে যে বিশ্ব, মানে আন্তর্জগতের সঙ্গে যে বিশ্ব, এটা হচ্ছে এক। আগের ক্ষেত্রে স্ট্রাকচারটা ছিল আন্তঃসত্ত্বা, বহিঃসত্ত্বা, তারপরে হচ্ছে বিশ্ব। এখন শুধু হচ্ছে আমার বাইরের সত্তা আর বিশ্ব, কারণ বিশ্ব আর আন্তঃসত্ত্বা এই দুটো এক। কারণ এরপরে ওনার কোয়েশ্চেন গুলো কিন্তু বদলাচ্ছে, কোয়েশ্চেনের টাইপ গুলো কিন্তু বদলাচ্ছে। কারণ আগে যেরকম ধরনের উনি প্রশ্ন করছেন, আর এখন উনি যেরকম প্রশ্ন করছেন, যেরকম ভাবে উনি মেসেজ পাচ্ছেন, তার স্ট্রাকচার গুলো ডিফারেন্ট। তারপরে আমরা দেখব থার্ড স্টেজে গিয়ে, যেটা মানে আমি যদি বলি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শনে আমরা বেসিক্যালি কি দেখেছি? বেসিক্যালি দেখেছি যে, মানে যেটা যদি খুব শ্লোকের আকারে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে কিরকম, 55 নম্বর শ্লোকে রয়েছে, দুঃখেষু দিগ্নবানা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মুনিরুচ্ছতে। তো একজন স্থিতধী ব্যক্তি, তার জাগতিক কোনো কিছুকে দেখা দৃষ্টিভঙ্গি কেমন হবে? সহজ করে বললে, দুঃখ, দেশ, রাগ, ভয়, ভালোবাসা সমস্ত ক্ষেত্রে সে স্থিতধী থাকবে, তবেই সে মুনির পর্যায়ে পৌঁছাচ্ছে। তো শ্রী অরবিন্দ কিন্তু এই যখন সেকেন্ড স্টেপে যখন উনি আসছেন,
সেকেন্ড ফেজটায় যখন উনি প্রবেশ করছেন, যখন ওনার প্রশ্নগুলো ওনার কাছে যেভাবে আসছে এবং উনি যেভাবে উত্তরগুলো পাচ্ছেন, সেখানে কিন্তু ঠিক একদম এইরকম ভাবে আমরা যদি একটুখানি মেলানোর চেষ্টা করে দেখব যে উনি এই যে বাইরের বিশ্ব আর বাইরের যে সত্তা, এই দুটোর সাথে যে মেলবন্ধন হচ্ছে, এই দুটোর সাথে মেলবন্ধনটাও কিন্তু জরুরি, কারণ আমরা যেভাবে দুটোকে ভাগ করছি বেসিক্যালি সেটা মানে বিভেদ নয়। আমার ব্যবহারিক পারপাস, ফেনোমেনাল পারপাস ফুলফিলের জন্য এই বিভেদ। মানে আমাদের যেমন এই অর্গানগুলো রয়েছে, এগুলো বেসিক্যালি অর্গান তো নয়, এটা হচ্ছে লোকাস অফ দ্য অর্গান। আমরা দেখতে পাই কিন্তু অক্সিপিটাল লোব আছে, অপটিক নার্ভ আছে, সেই জন্য দেখতে পাই। চোখ দিয়ে আমরা কিন্তু দেখি না, চোখ হচ্ছে মিডিয়াম। কারণ চোখ দিয়ে যদি আমরা দেখতাম, তাহলে ঘুমের সময় চোখ খুলে দিলেও, মানে কেউ ঘুমিয়ে আছে, আমি তার চোখের আপার লিড লোয়ার লিড আমি পুশ করে খুলে দিলাম, তাহলে সে দেখতে পেত না। অর্ডারটা ডিফারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এটাই, দেখাটা কি রকম? মানে ফিলসফি কাজই হচ্ছে এটাই, মানে উনি এটা পুরোটাই কেন মেটাফিজিক্যাল একটা পার্সপেক্টিভ, এবং যার জন্য প্রথম থেকে আপনি শেষ অবধি উনি মেটাফিজিক্যালি পুরো ব্যাপারটাকে বলার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। বোঝার না, উনি বুঝে গেছেন, মানে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের সকলের জন্যে। কারণ এটা যদি উনি না বলতেন, এটা উনি জানতেন, এটা যদি না বলতেন, ওনার ওই ইন্টারন্যাশনালিজমে পৌঁছানোর যে জাম্পটা, মানে এই যে চলে যাওয়াটা, আমাদের বুঝতে অসুবিধা হতো। তাই এই ভাষণটা উনি দিয়েছেন, মানে সেটা ডিভাইন পারপাসকে ফুলফিল করার জন্যই। মানে ভাষণটা দরকার এই কারণেই, সেটা আমাদের জন্য। কারণ না হলে আমরা কখনোই এটা বুঝতে পারবো না যে যে এই ফেনোমেনাল, মানে আমাদের তো তিনটে সত্তা সবসময় সাইমালটেনিয়াসলি কাজ করে। একটা হচ্ছে মোমেন্টারি ওয়ার্ল্ড, যেটা যেখানে ধরুন ইলিউশন হ্যালুসিনেশন সবসময় থাকে। আর একটা হচ্ছে ফেনোমেনাল ওয়ার্ল্ড, যে জগতে আমরা কাজ করছি কিন্তু আমরা বলছি ইগনোরেন্স আছে। এখন আমরা এই জল খাচ্ছি, বলছি এটা ইগনোরেন্স আছে, তাহলে এখন জলটা আমি খাবো কি করে যদি এটা মিথ্যা হয়, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ফেনোমেনাল পার্সপেক্টিভে যে যেরকম ভাবে ফাংশন করে সেটা সত্যি, সেটা কখনোই নেগেট করা যায় না। ট্রান্সেন্ডেন্টাল পার্সপেক্টিভে সেটা মিথ্যা। তাহলে আমাকে ট্রান্সেন্ডেন্টাল সেই লেভেলে উঠতে হবে, তবেই তো আমার অধ্যায়ের জ্ঞানটা হবে। তো শ্রী অরবিন্দের জার্নিটা কিন্তু এটা, উনি ট্রান্সেন্ডেন্টাল সেই আইডিয়ালিজমের দিকে, ট্রান্সেন্ডেন্টাল মনিজমের দিকে বা অ্যাবসলিউট মনিজমের দিকে উনি উঠছেন, এবং এই ওঠাটা ওনার হয়ে গেছে। উনি এবার আমাদের জন্য এটা উনি বলছেন। এটা একটা খুব ছোট একটা গ্লিমসে, কারণ এই স্পার্ক একটা, মানে এই স্পার্কটা যদি উনি না করতেন, তারপরে ওনার লাইফ ডিভাইন, হিউম্যান সাইকেল, সাবিত্রী, যাই বলি না কেন, মানে এই এত বড় বড় একটা জিনিস, মানে এক একটা বড় বড় নক্ষত্র, এই নক্ষত্রগুলো তৈরি হতো না সমগ্র সৌরজগতে। আর আমরা কখনোই ওই সেই নক্ষত্রের দ্বারা, আমরা তো গ্রহ, মানে আমরা সেই গ্রহরা নক্ষত্রের দ্বারা কোনোদিনই আলোকিত হতে পারবো না। আর মাদার হচ্ছে এখানে সব থেকে বড় একটা মিডিয়াম, মানে আমি মাদারের কথা সবসময় মেনশন করবো, মানে মাদারই হচ্ছে এখানে সব থেকে বড় একজন মিডিয়াম। এই কারণে, কারণ মাদার না থাকলে আমাদের কাছে শ্রী অরবিন্দ সেইভাবে কোনোদিনই পৌঁছতে পারতেন না। কারণ এই যে জার্নি, তারপরে ওই জায়গায় চলে যাওয়া, তারপরে মাদারের আগমন, সবটাই একটা ডিভাইন পারপাস। এই পুরো ব্যাপারটাই কিন্তু এই বিশ্বরূপ দর্শনের মতো। হ্যাঁ, তো বিশ্বরূপ দর্শনের পুরো ওই বায়োডাইভার্সিটি, পুরো সোলার সিস্টেম, পুরো ইউনিভার্স, পুরো ক্রিয়েশন, সবকিছু যেমন শ্রীকৃষ্ণ দেখিয়ে দিচ্ছে যে আমি বেসিক্যালি এক, মানে জন্ম মৃত্যু, এই যে পুরো সার্কেল সবই আমার মধ্যেই ঘটছে, আমার মধ্যেই আছে। তো শ্রী অরবিন্দেরও কিন্তু এই রিয়েলাইজেশনটা হচ্ছে শেষের দিকে, যে সেকেন্ড ফেজটা যখন কাটে থার্ড ফেজে ঢুকতে চলেছেন, মানে বিশ্বরূপ দর্শনের সময়, বিশ্বরূপ দর্শনে উনি এটা দেখলেন যে বেসিক্যালি এই যে ক্রাইসিস, কনফ্লিক্ট বা বোঝা, আমার যে বিভিন্ন সমস্যার নিরিখে জগৎকে দেখা, তার নিরিখে প্রশ্ন, তারপরে আমার মেসেজ আসা, তারপর হচ্ছে আমার ক্রাইসিসটাকে ফিল করা, যে হিন্দু রিলিজিয়ান, সনাতন ধর্ম, ন্যাশনালিজম, এই পুরোটাই বিশ্বরূপ দর্শনের মতো। এবার আমি লাস্ট যে বিষয়টার উপর একটু বলবো, মানে জাস্ট একটা জিনিস, এটা না ছোট একটা পার্ট না বললে অসমাপ্ত থাকবে। সেটা হচ্ছে হিন্দু রিলিজিয়ান বা সনাতন ধর্ম, উনি কিন্তু এইভাবেই ওনার বক্তব্যটা শেষ করছেন যে সনাতন ধর্ম আর ন্যাশনালিজম ওনার কাছে এক। এখন ন্যাশনালিজম আর সনাতন ধর্ম এক ঠিকই, এবং এদের মধ্যে রয়েছে হচ্ছে হিন্দু রিলিজিয়ান। তো হিন্দু রিলিজিয়ান বলতে উনি কি বুঝিয়েছেন, তো সেটা আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। যে হিউম্যান সাইকেলে উনি খুব ভালোভাবে এটা দেখানোর চেষ্টা করেছেন যে বৈদিক পিরিয়ডের স্ট্রাকচারটা কিরকম ছিল। ওনার কাছে কিন্তু বৈদিক পিরিয়ডটা হচ্ছে আইডিয়াল পিরিয়ড।
কারণ উনি যা কিছু দেখানোর চেষ্টা করেছেন বা যেভাবে জগৎকে দেখেছেন এবং তার পরবর্তী যাপন ওনার, কারণ এটা মাথায় রাখতে হবে সনাতন ধর্ম কিন্তু কোনো প্র্যাকটিস নয়, সনাতন ধর্ম একটা লিভড এক্সপিরিয়েন্স, মানে একটা 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 প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, যে প্রসেসটাতে আগে নিজেকে, মানে এটা এমপ্যাথির মতো, আগে নিজের পায়ে ফিট করাতে হবে আমার পায়ে জুতোটা হচ্ছে কি হচ্ছে না। মানে আমি অন্য লোক ক্রাইসিসে পড়েছে, আমি বললাম ও ক্রাইসিস আমাকে বল, আমি সমস্যার সমাধান করে দেবো, বিষয়টা এরম নয়। আমি ক্রাইসিসের মধ্যে নিজেকে বসিয়ে আমি ভাববো যে ক্রাইসিসটা ঠিক কিরকম ভাবে আমার কাছে আসছে, ঠিক এইরকম ভাবে বিষয়টাকে দেখা। তো শ্রী অরবিন্দর কাছে কিন্তু এই ইন্টারন্যাশনালিজমের জার্নি বা ইন্টারন্যাশনালিজম হয়ে ওঠা বা এই স্পিরিচুয়ালিজমকে বোঝা, এই পুরোটাই কিন্তু এই একটা ফেজের মতো, যার মেন ফাউন্ডেশন ওনার কাছে বৈদিক পিরিয়ডটা, যেখানে উনি তিনটে ভাগে, মানে তিনটে পার্সপেক্টিভে দেখার চেষ্টা করেছেন। একটা হচ্ছে সিম্বলিক স্টেজ, একটা হচ্ছে টাইপাল স্টেজ, একটা হচ্ছে কনভেনশনাল স্টেজ। সিম্বলিক স্টেজে যেখানে সবকিছুই পবিত্র, সবকিছুই একটা স্যাংক্টোটাম হিসেবে রয়েছে, একটা সেক্রেট ফর্মে রয়েছে এরকম। টাইপাল স্টেজে রয়েছে যেখানে এথিক্যাল পার্সপেক্টিভ আসছে, যেখানে বর্ণাশ্রম ব্যবস্থা আসছে, আশ্রম সিস্টেমগুলো ডেভেলপ করছে। তারপরে কনভেনশনাল পিরিয়ডে যেভাবে ফাংশন হচ্ছে, তার রোল যেভাবে আসছে সেরকম। কিন্তু উনি এভাবে এটা বলার চেষ্টা করেছেন যে বৈদিক পিরিয়ডে কিন্তু যেভাবে আশ্রম ব্যবস্থাকে বোঝা হতো সেটা কিন্তু কখনোই বাই বার্থ নয়, সেটা কিন্তু কর্মানুষ্ঠান যদি যার যেরকম সে সেইভাবে কিন্তু জগৎকে বোঝে এবং জগতের আঙ্গিকটাকে বোঝার চেষ্টা করে। যদি এটা উনি না হতেন, কারণ আমি একটা লাইন বলছি হিউম্যান সাইকেলের, ডিভাইন অ্যাজ নলেজ ইন ম্যান, ডিভাইন অ্যাজ পাওয়ার, ডিভাইন অ্যাজ প্রোডাকশন। তো যা কিছু হবে সেই পুরোটাই কিন্তু ডিভাইনকে ফুলফিল করার জন্য। এবং ডিভাইনটা বেসিক্যালি কি, ডিভাইনটা হচ্ছে সমস্ত কিছুর মধ্যেই ডিভাইন। আঙ্গিকগুলোকে ভেঙে ভেঙে বোঝা, ভেঙে ভেঙে ক্যাটেগরাইজ, মানে আমাদের ফিলসফিতে একজন আছেন খুব বিখ্যাত ফিলসফার, আমার অত্যন্ত পছন্দের, ইমানুয়েল কান্ট। উনি সেটা পুরোটাই অন্য, ওনার মেটাফিজিক্সে উনি জগৎকে দেখার চেষ্টা করছে, সেটা এর সাথে আমি জাস্ট বলার চেষ্টা করছি এটা, যে জগৎকে স্পেসিফিক ভাবে জানাই, ক্যাটেগরাইজড ফর্মে জানাই কিন্তু একটা সব থেকে বড় ক্যাটেগরিক্যাল মিস্টেক। কারণ আমি যখনই একটা ওয়ানকে জানি, উনি ওয়ানের কথা বলেনি, আমি জাস্ট এটা রিলেট করার চেষ্টা করছি, আমি যখন কোনো কিছুকে ওয়ান হিসেবে জানবো তখন তাকে অ্যাজ এ হোল জানতে হবে। আমি যখনই তাকে কোনো স্পেসিফিক টার্ম হিসেবে ভাবছি বা ফেনোমেনাল পারপাসে আমি সেটাকে বোঝার চেষ্টা করছি, সেই জানাটা কিন্তু সবসময় কিন্তু সংক্ষিপ্ত, এটা আমাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো যার জন্য উনি এইখানে খুব ক্লিয়ার, উনি ভীষণভাবে হিউম্যান সাইকেলে দেখিয়েছেন যে আমার ডিভাইন পারপাসটা যেন কোনোভাবেই বাই বার্থ, এই যে রাইট, thus the son of a Brahmin came always to be looked upon conventionally as a Brahmin. Birth and profession were together the double bond of the hereditary convention at the time when it was most firm and faithful to its own character. This rigidity once established, the maintenance of the ethical type passed from the first place to a secondary or even a quite tertiary importance. তো উনি এখানে খুব ভালো করে দেখার চেষ্টা করেছেন, মানে আমাদের যাই, মানে বৈদিক পিরিয়ডে যেভাবে বা সত্যযুগে যেভাবে বস্তুকে দেখা, তার সাথে সম্পর্ক, তার আঙ্গিকগুলোকে বোঝার চেষ্টা, ঠিক তেমনি বিষয়টা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে এরকম, সমস্ত কিছুকে একরকম, মানে বৈচিত্র্যের মধ্যে আনন্দ, বসুদৈব কুটুম্বকম, সমস্ত কিছু একটা ওয়ান ফ্যামিলি। যদি এইভাবে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু মানে স্পিরিচুয়ালিজম হোক বা অ্যাবসলিউট মনিজম হোক, যেভাবেই আমরা দেখার চেষ্টা করি না কেন, কোনো ক্রাইসিসগুলোই কিন্তু একটা সময় পর আর সেগুলো ক্রাইসিস থাকবে না, তখন হয়ে যাবে এটা গডের কাছে ইনস্ট্রুমেন্টের মতো, বা কোনো একটা পারপাস ফুলফিল করার জন্য আমি একটা মিডিয়াম, এই রিয়েলাইজেশনটা হবে, যেটা কিন্তু শ্রী অরবিন্দ বারবার দেখিয়ে গেছেন। এবং উনি এইভাবেই কিন্তু ওনার বক্তব্যটা শেষ করছেন যে মানে সনাতন ধর্মটাই কিন্তু ওনার কাছে আলটিমেট, মানে ওই জগৎ, মানে বৈদিক পিরিয়ডে জগৎকে যেভাবে দেখার যে আঙ্গিক, একটা ইউনিফর্ম আইডেন্টিফিকেশন, বর্ণাশ্রম থাকবে উনি ডিনাই করছেন না, কিন্তু সেখানে কর্মানুষ্ঠানের মধ্যে দিয়ে, কর্ম সম্পাদনের মধ্যে দিয়ে আমার বিভিন্ন আঙ্গিকের দেশ এবং দশকে বোঝা, রাষ্ট্রকে বোঝা, রাষ্ট্র সত্তাকে বোঝা, কোনো স্পেসিফিক ফর্ম নয়। মানে এই সত্তাটা হচ্ছে এমন একটা সত্তা যে সত্তা বিশ্ব সত্তার সাথে সম্পৃক্ত,
ম্যান অ্যান্ড ইউনিভার্স, সেই রবীন্দ্রনাথের ভাষায় বিষয়টা ঠিক সেরকম। সেই অধ্যায় প্রতিষ্ঠার পথে কিন্তু উনি আছেন। মানে ওনার লক্ষ্যটা কিন্তু সেই অধ্যায় বা অন্যয়টা কিন্তু সেই রবীন্দ্রনাথের মতোই ব্যক্তির সাথে বিশ্ব, যেটা উনি নিজে হয়ে দেখিয়েছেন ওনার সমগ্র জীবনে। মানে যার জন্য ওনার আগমন বা ওনার উপস্থিতি কেন মানব জাতির কাছে সেই সময় বা এখনো বা আগামী দিনেও ভীষণভাবে জরুরি, তার একটাই কারণ, আমরা কোনো স্পেসিফিক ক্যাটেগরাইজড ফর্মে একটা বডির প্রয়োজন ঠিকই, কিন্তু সেটা আলটিমেট নয়। আমাদের পারপাসটা কিন্তু সবসময় সেই ডিভাইন পারপাস, সেই ডিভাইনটাকে বুঝতে হবে। সেই জন্যেই ওনার কাছে আমাদের হোল লাইফটাই হচ্ছে, মানে লাইফ ইজ ডিভাইন, অল লাইফ ইজ ডিভাইন, পুরো লাইফটাই হচ্ছে ডিভাইন। থ্যাংক ইউ স্যার। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অফকোর্স। নীলাদ্রি বাবুকে অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের প্রশ্নগুলি চ্যাট বক্সে লিখতে পারেন বা হ্যান্ড রেজ করে বলতে পারেন। আমি ওটা হ্যান্ড রেজ করছি না, মাইকেই বলছি, অসুবিধা নেই তো? পারমিশন নিয়ে। সুমিত ব্যানার্জি আমার নাম। ওকে স্যার, বলুন স্যার। হ্যাঁ, বলছি যে আপনি যেটা উত্তরপাড়া অভিবাসন নিয়ে বললেন, ঠিক সেই জায়গাটা না গিয়ে, কিন্তু এটার সাথেই রিলেটেড দুটো প্রশ্ন আমার মনে আছে। যে প্রশ্নটা ভালো হবে কি মন্দ হবে আমি জানি না, বা আপনি খুশি হবেন কিনা, কিন্তু আমার জানার জন্য আমি জানছি। আমার এতটা পড়াশোনা নেই, যার জন্য জানার চেষ্টা করছি। আমার জানার খুব ইচ্ছা যে এমন কি ঘটনা ঘটলো শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ, যিনি একজন বিপ্লবী ছিলেন এবং ভাবতেন যে দেশকে সংগ্রামের মধ্যে দিয়েই মুক্ত করতে হবে এই ব্রিটিশ শাসন থেকে, সেখান থেকে এমন কি ঘটনা কয়েক মাস জেলের মধ্যে ঘটলো যে উনি এরকম ভাবে একটা ডিভাইন লাইনের মধ্যে চলে গেলেন বা ডিভাইন ফিলিংস এর মধ্যে চলে গেলেন। তা এটা কি সত্যি কোনো ঘটনা ঘটেছিল যার জন্য ওনার মধ্যে, বা ওনার কিছু দর্শন বা কিছু হয়েছিল যে হঠাৎ এই ডিভাইন ফিলিংস, নাকি ওনার এটা এসকেপ রুট? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এরপরে একটা প্রশ্ন আমি করবো, কিন্তু এটার সাথে ওটাও রিলেটেড, পরে করবো, করে আমার প্রশ্ন শেষ হয়ে যাবে। বলুন একটুখানি, শুনতে চাই আমি। এই প্রথম প্রশ্নটা যদি একটু উত্তর দেন খুব ভালো হয়। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটা বলে নিচ্ছি, তারপরে সেকেন্ড পরের প্রশ্নটা আমি করবো, তখন আবার বলবো। একদম। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন খুব এথিক্যাল এবং ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। কারণ দেখুন, যারা শ্রী অরবিন্দকে নিয়ে চর্চা করেন বা শ্রী অরবিন্দকে দেখার আঙ্গিক কিন্তু ডিফারেন্ট। কারণ আমি একজন শিক্ষার্থী হিসাবে শ্রী অরবিন্দকে একজন হিসাবে দেখছি, শ্রী অরবিন্দকে ফিলসফার বা ঋষি বা কবি এই হিসাবে দেখছি, কিন্তু অনেকে শ্রী অরবিন্দকে ভক্তি করেও দেখছি। কিন্তু আমি এই সত্তাগুলোকে সম্পূর্ণ সরিয়ে রেখে ওনার এই পলিটিক্যাল জার্নি থেকে, কারণ বুঝতে হবে, এটা উনি বলেছেন যে ওনার এই পুরো সমগ্র যাপনটা কিন্তু এরকম নয়, মানে ওনার ছোটবেলা বা ওনার বাড়ির পরিবেশ এরকম ছিল না যে ছোটবেলা থেকেই স্পিরিচুয়াল লাইফ বা স্পিরিচুয়াল, যেটা মাদারের ছিল, স্পিরিচুয়াল একটা এক্সারসাইজ বা ওই রকম বাতাবরণ, ওইরকম সম্পূর্ণ বিপরীত, মানে এইরকম পরিবেশের মধ্যে দিয়ে উনি কোনোদিনই যাননি। তো ওনার এই পলিটিক্যাল মুভমেন্ট, তারপর ওনার ধরে নেওয়া, মানে ওনার অ্যারেস্ট, তারপরে ওনার আইসোলেশন, এটা আপাত দৃষ্টিতে এটা ভীষণভাবে মনে হতে পারে, মানে একদম আপনি ভুল নন যে, বা কেউ ক্রিটিক করতেই পারে এটা, যে শ্রী অরবিন্দ কোথাও না কোথাও এই পলিটিক্যাল মুভমেন্টটাকে মানে কন্ট্রোল করতে পারছেন না, বা ওনার কন্ট্রোলের মধ্যে থাকছে না বলে উনি কোথাও না কোথাও, যেহেতু ওনার আইসোলেশন হয়ে গেল, তাই এটার থেকে জাস্ট গেট রিড অফ করার জন্য উনি এই আলাদা একটা পথ বেছে নিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি এই পথটা বাঁচলেন কেন? মানে এই স্পিরিচুয়ালিজমের পথটাকে না বেছে তো উনি অন্য কোনো পথও বাঁচতে পারতেন, মানে কোনো কারণ উনি যদি ভাবতেন যে আমি আইসোলেশন কোনো একটা আইল্যান্ডে গিয়ে আমি আমার মতো করে মুভমেন্ট চালাবো, বা আমি আমার মতো করে কিছু ভাববো, অন্য অনেক পথ জগতে রয়েছে। কিন্তু এই স্পিরিচুয়ালিজমের পথটা উনি কেন বাঁচলেন, মানে এটা সব থেকে বড় কোয়েশ্চেন। কারণ একটা জিনিস মানতে হবে, স্পিরিচুয়ালিজমের এই পথ, বা এই যে আমি বারবার মেনশন করছি ন্যাশনালিজম, ডিন্যাশনালিজম, ইন্টারন্যাশনালিজম, যাই স্টেট আমি এইসব জার্গান ওয়ার্ড ইউজ করি না কেন, এটা তো প্রথমে মানতে হবে যে এখানে এই পথগুলোকে অতিক্রম করা বা এই পথের মধ্যে দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ভারতীয় দর্শনের ভাষায়, মানে আমরা যেমন কোনো বই শুরু করার আগে বা বই কেউ লেখার আগে মঙ্গলাচরণ করি, বা তার আগে একটা অনুবন্ধ চতুষ্টয় থাকে, সেখানে অনুবন্ধ চতুষ্টয় কিন্তু পরিষ্কার বলে দেওয়া থাকে যে বইয়ের প্রয়োজন কি, বইয়ের বিষয় কি, বইয়ের সিগনিফিকেন্স কি, এবং বইয়ের অধিকারী কি। তো এই অধিকারীকে, কারণ আমি ধরে নিলাম যে উনি এটার থেকে এসকেপ করার জন্য উনি এই পথটাকে বেছে নিলেন,
কিন্তু অধিকারী কি উনি কি আদৌ ছিলেন? আর যদি না হতেন তাহলে উনি বাকিটা জীবন যদি অধিকারী না হন, কেউ যদি প্রশ্ন করেন যে উনি অধিকারী নন, উনি জাস্ট এই পথটা থেকে এসকেপ করার জন্যই উনি এই পথটা বেছে নিয়েছেন, তাহলে যদি অধিকারী নাই হতেন তাহলে এই পথে দীর্ঘকাল এবং তার পরবর্তী যে ওনার এত এত কিছু সৃষ্টি, এবং সৃষ্টিগুলো কিন্তু খুব সাধারণ জিনিস নয় যে আমি ভাবলাম কোনো বিষয় লিখলাম বা একটা রিয়েলাইজেশনও লিখলাম, কোনো স্পিরিচুয়াল নর্মাল রিয়েলাইজেশন, একদমই তা নয়। মানে উনি সর্বপ্রথম, মানে আমি ওনাকে ভালো লাগার সব থেকে বড় মূল কারণ, আমি সবসময় এইটা আমি মেনশন করি বা আমি এটা ভাবার চেষ্টা করি যে উনি মেটেরিয়ালিজম, মানে ঠিক ওই ইমানুয়েল কান্টের মতো যে মেটেরিয়ালিজম এবং স্পিরিচুয়ালিজম কোথাও না কোথাও উনি এই দুটোকে একসাথে হাতে রেখে চলার চেষ্টা করেছেন সেই ওয়াননেসের দিকে। মানে এখন প্রশ্ন হচ্ছে উনি যদি অধিকারী নাই হতেন তাহলে এইগুলো, মানে যদি পালানোই হয়, মানে আমি ধরুন আমি একটা জায়গা থেকে পালাতে যাই সমস্যায় হয়েছে বলে, তো পালিয়ে আমি যে পথটা গেলাম সেই পথটার পরের মোড়ে কি আছে, তার মোড়ে কি আছে, আমি যদি সেই বিষয়ে ক্যাপেবল না হই, পালানোর মতো যদি আমার প্রপারলি ক্যাপেবিলিটি না থাকে, আমি তো রাস্তা হারিয়ে যাবে আমার। তো ওনার তো রাস্তা হারায়নি, উনি যে পথটা বেছেছেন, ওনার যে রিয়েলাইজেশন, যার জন্য কিন্তু উনি যখন জেলে এলেন, তারপর ঠিক ওই আলিপুর এই লালবাজার থেকে ওনার 3 দিনের মাথায় ওনাকে যখন আলিপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, উনি কিন্তু ওই 1 মাস মতো ঘরের মধ্যে, যে ঘরে ছিলেন, ছোট্ট ঘর আলিপুরে, সেখানে ঘরের মধ্যেই ছিলেন, ওনাকে বেরোতে দেওয়া হতো না। উনি কিন্তু কোনোদিন কোনো কমপ্লেন করেননি, উনি তো বলতেই পারতেন, কারণ উনি একজন বিপ্লবীর মধ্যে যেরকম থাকে যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে, আমি এই ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, এইগুলোকে অ্যাড্রেস করা হোক বা কিছু, উনি কোনো কমপ্লেন নয়, কিচ্ছু নয়, শুধু উনি ওখানে বসে ওনার যে নিজের সত্তার সাথে যে যাপনটা, এই যাপনটা কোথাও না কোথাও একটা ইঙ্গিত, মানে যেটাকে ধরে নেওয়া হয়, এবং ধরে নেওয়া এই কারণেই হয় কারণ তার পরবর্তী যে ওনার ইতিহাস, তার পরবর্তী যে ওনার পর্যায়, যেটা এত কংক্রিট, এত মানে বলিষ্ঠ, যদি ওনার এই আগের প্রিপারেশনটা, প্রস্তুতিটা না থাকতো, উনি কখনোই ওই জায়গায় যেতে পারতেন না। তাই পালানো তো কখনোই নয়, কারণ পালানো হলে তো তাহলে উনি পথভ্রষ্ট হয়ে যেতেন, তবেই পালানো শব্দটার সাথে যায়, মানে পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে গিয়ে কেউ যদি সঠিক পথ বেছে নিয়ে সঠিক জায়গায় গিয়ে নিজেকে ঠিকঠাক ভাবে মেলে ধরতে পারে, তাহলে তো সে পালানো যথার্থ পালানো। আর সেটা তো উনি, যদি আমি ধরেই নিই পালানো শব্দটাই রাখা হবে, তাহলে তো আমি ধরে নিই এই পালানো যথার্থ পালানো, যে উনি দেখিয়ে দিয়ে গেছেন ওনার জীবন দিয়ে। তারপরে উনি পন্ডিচেরি গিয়ে ওনার ওই 1924 থেকে আপ টু 1950 অব্দি আইসোলেশন, এত কিছু, মানে এগুলোর কি প্রয়োজন ছিল? উনি কেন এরকম আইসোলেশন থেকে ওনার এই ভাবধারা, বা উনি যেভাবে ওনার নিজের যাপন দিয়ে সবকিছু দেখানোর চেষ্টা করেছেন, এবং উনি ওনার নিজের বিষয় সেইভাবে কখনোই বলতে চান না, সেখানে শুধু অন হিমসেলফেই বলছেন, বা শুধু লেটার্সে উনি বলছেন নিজের সম্বন্ধে কোনো কথা, মানে এই যে ব্যাপার, মানে যেটা সম্পূর্ণভাবে মাদার বুঝেছেন। মাদার যদি না থাকতেন, মানে এই জন্যই বারবার এটা মানে মেনশন করি, আর আমি বোঝার চেষ্টা করি যে উনি হচ্ছে সব থেকে বড় মিডিয়াম। মানে সেটাও কি করে হতে পারে যে মানে এত পারপাসফুলি যেন মনে হচ্ছে সবকিছু সাজানো আছে, মানে এই দরজা থেকে বেরিয়ে ওই দরজা আবার কেউ দাঁড়িয়ে আছে, সে আবার হাত ধরে নিয়ে যাচ্ছে। মানে যার জন্যই শ্রী অরবিন্দ ভীষণভাবে সচেতন ওনার শব্দ চয়নের ক্ষেত্রে, যে উনি বারবার এই কথাগুলো বলছেন যে আমার কাছে মেসেজ আসছে, মানে উনি কিন্তু এটা বলছেন না আমি এটা বুঝলাম, আমার এটা মনে হয়েছে, এরকম ভাবে না, মানে এই যে বার্তা আসছে, মানে অ্যাজ ইফ মানে উনি কোথাও কোনো না কোনো কিছু ভেতরে প্রবেশ করেছেন, কেউ একজন দাঁড়িয়ে আছেন যার সাথে উনি কথা বলছেন, তাই পালিয়ে যাওয়া তো নয়। বুঝতে পারলাম, খুব ভালো ব্যাখ্যা। এবার আমি দ্বিতীয় প্রশ্নটা করছি। দ্বিতীয় প্রশ্নটা আপনার থেকে জানতে চাইছি, যেটা আমার একটা প্রশ্ন রয়ে গেছে অনেকদিন ধরে, যেটা আজকে আপনি একজন প্রচন্ড এর ব্যাপারে পড়াশোনা করেছেন, আপনি আরো ভালো জানবেন, যার জন্য আপনাকে প্রশ্ন করছি। যখন উনি বিপ্লবী ছিলেন তখন প্রবর্তক সঙ্গের সঙ্গে ওনার মানে রিলেশনস এবং সম্পৃক্ততা, এবং যখন উনি জেল থেকে বেরিয়ে এসে তাদের সাথে সম্পর্ক ছেদ করে যখন উনি চলে গেলেন পন্ডিচেরি বা একলা থাকলেন, তখন প্রবর্তক সঙ্গে তাদের সঙ্গীদের হতাশা, মানে তারা আশা করেছিল যে নেতৃত্ব ওনার হাতেই থাকবে এবং তার পরবর্তী পথ নির্ধারণ হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তার সম্পর্ক, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমি একদম ঠিক। ছোট্ট করে বলি, মানে এইখানে অনেকগুলো কনফ্লিক্ট আছে, মানে আমি যত সামনে যেটুকু জায়গায় দেখেছি, মানে ওনার এই বাগবাজার ঘাট থেকে চন্দননগরের রানী রাসমণি ঘাটে উনি চলে যাচ্ছেন, ওই আমাদের সিমলা ব্যায়াম সমিতি পাড়ার মোড়ের মাথায় যখন শ্রী অরবিন্দকে বারিন ঘোষ এসে খবরটা দিয়েছেন, এবং আরেকজন কে ছিলেন নামটাকে মনে করতে পারছি না, যে ওনার আর একটা সেকেন্ড ওয়ারেন্ট আসছে, যখন এটা শুনলেন শ্রী অরবিন্দ কোনো মন্তব্য করেন, শ্রী অরবিন্দ শুধু চুপ।
সেই রাতারাতি খবর দেওয়া হলো মতিলালকে। এবার সেই ইয়েতে চারুচন্দ্র ভট্টাচার্যকে, সরি, চন্দননগরে, যিনি ওখানকার বেশ ধনবান ছিলেন, শ্রী অরবিন্দকে খুব মানতেন। কিন্তু যখন উনি যখন খবর পেলেন শ্রী অরবিন্দের এগেনস্টে একটা ওয়ারেন্ট আসছে এবং উনি আবার কলকাতা ছেড়ে চন্দননগরে আসছেন রানী আশমনি ঘাটে, উনি শ্রী অরবিন্দকে জায়গা দেননি। তো সেই সময় 9 থেকে 10 জন ছিলেন, তার মধ্যে মতিলাল একজন ছিলেন, যে মতিলালেরই প্রবর্তক, মানে স্কুল, ওনার বাড়ি, আরো প্রিন্টিং, আরো মেয়েদের স্কুল, যেটা চন্দননগরে প্রচুর আছে। এখন বিষয়টা হচ্ছে যে ওই যাপনটা আমি ছোট্ট করে বলছি, মানে উনি 11-12 দিন ছিলেন। তো 11-12 দিন কিভাবে ছিলেন মানে ছোট্ট করে বলছি, তাহলে অন্যান্য আরো যদি কেউ কোয়েশ্চেন করে তাহলে সেগুলো শোনা যাবে। সেখানে হচ্ছে 11-12 দিন যে উনি ছিলেন, তো উনি যখন এলেন প্রথমে ঘাটে নামলেন তখন ভোরবেলা, তখন সম্ভবত 4:30-5টা এরকম সময়, যখন চারুচন্দ্র ভট্টাচার্যকে খবর দেওয়া হলো উনি আসেননি ওনাকে নিতে। তো এখন শ্রী অরবিন্দের মতো এরকম একজন ব্যক্তিত্বকে কোথায় রাখা হবে? এখন যারা উপস্থিত ছিলেন তাদের সেরকম আশ্রয় ছিল না যে শ্রী অরবিন্দকে রাখবে, বা কোনো প্রিপারেশন ছিল না। ওরা ধরেই নিয়েছিল যে যেহেতু চারুচন্দ্র ভট্টাচার্য উনি এরকম ওখানকার ধনবান একজন ব্যক্তি, ওনার তো এইসব নিয়ে সমস্যা হবে না, তো উনি অনায়াসই জায়গা দেবেন। কিন্তু উনি দিলেন না। তো সেই কারণে শেষমেশ ঠিক হলো মতিলাল যিনি ছিলেন তিনি অত্যন্ত তার দারিদ্র মানে ভাবা যায় না, দিন আনে দিন খাই এরকম অবস্থা। তো যেখানে ওই জগন্নাথ মন্দির আছে, আমি গেছি ওনার বাড়ির ওখানেও গেছি, আর ওই যে জগন্নাথ মন্দির আছে যেখানে মাঝখানে উনি একবার কি দুবার এই 11-12 দিন থাকাকালীন শ্রী অরবিন্দ মাঝখানে লুকিয়ে লুকিয়ে দর্শন করতে গেছেন। তো মতিলালের বাড়িতে উনি শেষে মতিলাল তো আশ্রয় দিলেন। তো আশ্রয় দেওয়ার পর যে ঘরে থাকতেন সেখানে ওনার বউয়ের কি নামটা আমি ভুলে যাচ্ছি এখন। তো ওনার যিনি বউ ছিলেন, তো ওনার ওয়াইফও জানতেন না যে শ্রী অরবিন্দ আছেন। তো মতিলাল শুধু ওনার ওয়াইফ লক্ষ্য করেছিলেন যে দিনের একটা নির্দিষ্ট সময় একটা থালায় করে খাবার নিয়ে যাওয়া হয়, একটা জলের বালতি নিয়ে যাওয়া হয়, আর পাশে একটা গোডাউন মতো আছে, যে গোডাউনের ওখানে নিয়ে যাওয়া হয়, এই আর কি। মানে উনি 2-3 দিন খুব একটা ভালো গুরুত্ব দেননি। তো হঠাৎ মানে ভীষণ কিউরিয়াস হয়ে ওনার যিনি ওয়াইফ বা বউ যাই হোক, তো উনি যখন গেলেন ওই ঘরে, ওই গোডাউনের ওখানে গেলেন, যখন দেখলেন বাইরে প্রায় খাবারের থালা পড়ে রয়েছে, বালতি পড়ে রয়েছে, জল, খাবারে মানে পিঁপড়ে বা নোংরা এরকম ভাবে রয়েছে, মানে খাবারটা কেউ খায়নি। তো উনি অবাক, কে কার জন্য খাবার রাখা, খায়নি এরকম। তো যখন শ্রী অরবিন্দের ঘরে যখন ঢুকেছেন, শ্রী অরবিন্দ ধ্যানমগ্ন। শ্রী অরবিন্দ ফার্স্ট ওনার ওয়াইফকে দেখছেন কালী রূপে। হ্যাঁ, তো উনি দেখেই মানে উনি রিয়ালাইজ করছেন যে এই তো কালী এসে গেছে। এখন বলতে হবে মানে এগুলো মানে এই নিয়ে প্রচুর ডিটেলে আলোচনা করে বোঝা যাবে যে শ্রী অরবিন্দ তন্ত্রটা কিন্তু অসম্ভব ভালো জানতেন। তো যার জন্য উনি তন্ত্রের বিষয়ে কোনো কথা বলেননি, উনি এটার পুরো প্র্যাকটিসের কথা উনি খুব বলেছেন। বা ওনার মধ্যে কাশ্মীর শেভিজমেরও খুব ভালো ইম্প্যাক্ট রয়েছে, মানে খুব স্ট্রংলি, মানে যেটা আমার যেটুকু যৎসামান্যভাবে মনে হয়েছে। এবং তন্ত্র খুব ভালো জানতে উড্রাফের, কারণ এমপি পণ্ডিতের প্রচুর লেখায় উড্রাফের কনভারসেশনে মানে আমি নিজে দেখেছি, আমার কাছে ইনফ্যাক্ট আছেও। আমি মানে সেই কনভারসেশনে আমি দেখেছি যে এমপি পণ্ডিত ইনডাইরেক্টলি ডিরেক্টলি বলছেন যে মানে শ্রী অরবিন্দের কিন্তু এই প্র্যাকটিসগুলো কিন্তু আছেন, উনি তন্ত্রটা খুবই ভালো জানতেন। তো এই যে মানে বিভিন্ন ফর্মে কোনো ডেইটিকে দেখা বা তাকে জানা, মানে এটাই বলে হচ্ছে ট্রান্সপ্লান্টেশন অফ ইন্টারেস্ট, বা সাইকোলজির ভাষায় বলে হচ্ছে ট্রান্সফারেন্স। মানে ধরুন এরকম যে একটা জিনিস নিয়ে ভাবতে 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 তার সাথে আইডেন্টিক্যাল হয়ে যাওয়া। মানে ধরুন কোনো গুরুদেব বা কোনো মা বা বাবা তার সন্তানকে যেমন বলে যে তোমার খেলেই আমার খাওয়া, মানে একটা সেলফেরই একটা এক্সটেন্ডেড পার্ট, তখন ওই এক্সটেন্ডেড ফর্মটাকে আমি আর এক্সটেন্ডেড ভাবছি না, সেটা যেন কোথাও না কোথাও আমি, এই যে বোধ, এই যে উনি ওনার ওয়াইফকে প্রথমে দেখলেন কালী, দেখে উনি অবাক হয়ে গেলেন যে সাক্ষাৎ কালী এসে উপস্থিত হয়েছে এরকম। তারপরে তো উনি অচিরেই ওখান থেকে চলে যাওয়া। তো এই যে পর্যায়ক্রমে চলে যাওয়া, তার কারণ মাথায় রাখতে হবে শ্রী অরবিন্দের কিন্তু আর এখানে কিন্তু কোনো রকম জায়গা ছিল না যেখানে, কারণ উনি কিন্তু এটা বুঝে গেছেন উনি কিন্তু একটা টুল ফর দ্য ডিভাইন পারপাস। তো উনি এটা যখন বুঝেছেন, মানে যে ব্যক্তি এটা বোঝে যে আমি একটা টুল ডিভাইন কনসিয়াসনেসের, তো আমার এই বডিটা যেন কোনোভাবে মিসইউজ না হয় কোনো না কোনোভাবে কোনো কাজে, যে কাজগুলো কখনই ম্যান্ডেন পারপাসকে ফুলফিল মানে করবে এরকম, মানে ম্যান্ডেন পারপাসকে, যার জন্য উনি ওনার মানে লন্ডন থেকে ফিরে আসার পরেও কিন্তু এই আরাতে উনি চাকরি পেয়েছিলেন। চাকরি পাওয়ার পরেও ওনার মনে হয়েছিল মানে আমি জীবনে এত মানে যে বিষয়ে ওনার পড়াশোনা করেছেন, পড়াশোনা করার পরেও আমি এই চাকরি করবো, মানে আমি কি এই জন্য, মানে এরকম একটা বিষয়। তারপর উনি চাকরিটা করেননি, মানে খুবই ভালো একটা চাকরি পেয়েছিলেন, সম্ভবত আইএফএস কি একটা পোস্ট, আমি এক্স্যাক্টলি এখন মনে নেই।
তো সেই জন্য এই যে ওনার চলে যাওয়া, কারণ উনি এটা বুঝেছিলেন যে উনি ম্যাক্সিমাম টাইমই মানে 2 থেকে 3 দিন খাচ্ছেন না, টানা কন্টিনিউয়াস মেডিটেশন। মানে এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে এই কন্টিনিউয়াস প্রসেসটাই কিন্তু একটা ইউনিফিকেশন ওই সেলফের সাথে ইউনিভার্সের জার্নি। তারপর উনি বুঝলেন যে পন্ডিচেরিটাই একমাত্র, সেটাও কিন্তু একটা খুব ব্লার একটা ফেজ, কারণ উনি কিন্তু এরকম নয় যে উনি নিজে নিজে ডিসিশন নিচ্ছেন, ওনার কাছে কিন্তু ডিসিশনগুলো আসছে আর উনি সেই ডিসিশনগুলো ফলো করছেন, যার জন্য কিন্তু চন্দননগর থেকে ডিরেক্ট চলে গেলেন পন্ডিচেরি। এটা একটা ডিরেক্ট মেসেজ। স্যার সুনীল বাবু যে প্রশ্নটা করেছেন, আমি মানে ওখানে একটু দুটো বিষয় একটু যোগ করতে চাইছি। যে উনি বললেন যে বিপ্লবী থেকে যে ওনার যে আধ্যাত্মিক যে পরিবর্তন আর কি, সেইটা হঠাৎ করে আমরা খুব একটা কি দেখতে পাই? কারণ হচ্ছে উনি যখন শ্রী অরবিন্দ যখন ইংল্যান্ড থেকে ভারতবর্ষে বোম্বে প্রথম ভারতবর্ষের মাটি স্পর্শ করছেন, তখন যে তার বিশেষ উপলব্ধি হয়েছিল এটা কিন্তু তার লেখাতে আমরা পাই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বরোদাতে যখন তিনি মহারাজের অধীনে কাজ করছেন, তখন তিনি মহারাজের সঙ্গে কাশ্মীর যে ভ্রমণ করেছিলেন, সেখানেও যে তার একটা অন্যরকম একটা উপলব্ধি, একটা বিশেষ উপলব্ধি, এই বিষয়টাও কিন্তু এক্সাক্ট এই মুহূর্তে আমার কিন্তু এই দুটো ফিলিংস এর কথা মনে পড়ছে, যে যেটা আমরা শ্রী অরবিন্দের লেখা থেকে কিন্তু পেয়েছি। এই একটা দিক। তার আর একটা বিষয় হচ্ছে আমার এক বিশেষ অনুরোধ, আমি যে কটা শ্রী অরবিন্দের বাংলা সম্পর্কিত, শ্রী অরবিন্দ সম্পর্কিত বাংলা লেখা যেটুকু পেয়েছি, স্যার গুরু তত্ত্ব ভিত্তিক আলোচনা ভিত্তিক লেখা সংখ্যাটা খুবই কম। তো স্যার আজকে যে লেকচারটা দিলেন এত ভালো লাগলো স্যার। আমার বিশেষভাবে অনুরোধ এইটা যে যে আলোচনাগুলো করলেন বা এইরকম গুরু তত্ত্বভিত্তিক যে বিষয়গুলো যদি বাংলাতে এই লেখাগুলো প্রকাশ হয়, আমাদের মতো পাঠকেরা পড়ে উপকৃত হবে এবং শ্রী অরবিন্দকে জানবার এবং বুঝবার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। নমস্কার। অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনা সভার একদম সমাপ্তি লগ্নে। আমরা অধ্যাপক মহাশয়ের মহামূল্যবান বক্তব্য শুনলাম, তাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার আমি অনুরোধ করব আমাদের বেহালা বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য। ডক্টর নীলাদ্রি দাসকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ উনি এত প্রাঞ্জলভাবে সুললিতভাবে এত গভীর পড়াশোনা করেছেন, সেটা আমাদের মধ্যে যথাসম্ভব সরলভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন। এটা খুব অপেক্ষাকৃত জটিল বিষয় এবং প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কোথায় গিয়ে মানে আটকাবে এবং কি ধরনের পরিস্থিতি হবে, এবং তার উনি যথাযথ উত্তরও দিয়েছেন। আমরা এই প্রসঙ্গে আমি বলতে চাই যে উনি বেঁচে ছিলেন যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছে, 15ই আগস্ট 1947 সালে, এবং আকাশবাণীতে একটা ওনার বক্তব্য পেশ হয়েছিল। তার মধ্যে উনি ওনার যা চিন্তাধারা সেটা উনি উপস্থাপন করেছিলেন, এবং উনি একদিকে যেমন খুশি হয়েছিলেন স্বাধীনতার জন্যে, কারণ দীর্ঘ সংগ্রামের পরে যার মানে বীজ বপন উনি করে দিয়ে গেছিলেন, দীর্ঘ সংগ্রামের পরে স্বাধীনতা হয়েছিল, কিন্তু খণ্ডিত স্বাধীনতা হয়েছিল, এই জন্যে উনি একটু কুণ্ঠিত ছিলেন এবং আশা প্রকাশ করেছিলেন যে ঐক্যের মাধ্যমে ভবিষ্যতে আবার ভারত এক হয়ে যাবে। এবং ওই যে একটু আগে ডক্টর দাস বললেন যে বসুধৈব কুটুম্বকং, উনি শুধু আমাদের দেশের কথা ভাবেননি, সমস্ত পৃথিবীর কথা ভেবেছেন, পৃথিবীর মঙ্গল কামনা করেছেন, যেটা আমরা ভারতবর্ষ বলি বসুধৈব কুটুম্বকং। এবং সেই কনসেপ্টটাকে উনি ধ্যানের মাধ্যমে উপলব্ধি করেছিলেন এবং সেটা আমাদের কাছে রেখে গেছেন, ধরোবর রেখে গেছেন, সেটাকে আমাদেরকে আগে নিয়ে যেতে হবে। তো আজকের এই আলোচনা যদি আপনারা যেমন সুন্দরভাবে কোশ্চেন করলেন
তাতে বুঝতে পারছি যে এটা আমাদের হৃদয়গ্রাহী হয়েছে অনেকখানি, এবং আমরা ওনাকে, ডক্টর দাসকে অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাঠচক্রের পক্ষ থেকে, এবং আশা করব ভবিষ্যতেও ওনার শুভেচ্ছা আমরা পাবো, ওনার আশীর্বাদ আমরা পাবো। এই বলে আমি সকলকে সাধুবাদ জানিয়ে এই অংশগ্রহণ করার জন্যে আমি সকলকে অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে আমি আমার আমরা আজকের আলোচনা সভা এখানেই শেষ করছি। আবারও একবার আমাদের বক্তা অধ্যাপক শ্রী নীলাদ্রি দাস মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা, এবং আজকের এই আলোচনা সভায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।